রাহি মেহরিনের হাত টেনে বলল, চলো আপু, তোমায় সবার সাথে পরিচয় করিয়ে দিই। আজ তুমি আমার স্পেশাল গেস্ট। চুমকি হেসে বলল, ওগো রাহি শোনা, স্পেশাল না, একেবারে স্টার। রাহি মেহরিনকে নিয়ে ড্রয়িং রুমে ঢোকে। ঘরটা আলোয় ঝলমল করছে। সারা বাড়ি চোখ ধাঁধানো সাজানোই সজ্জিত। বাড়ির প্রিন্সেসের বার্থডে বলে কথা। রাহি এসে সবার উদ্দেশ্যে বলল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। রাহির কথায় সবাই ওর দিকে তাকায়। রাহি বলে, মিট মাই স্পেশাল গেস্ট। তখন সবার চোখ যায় মেহরিনের দিকে। চোখ যেন আটকে যায় কেবল এক জায়গায়, মেহরিনের মুখে। ঘরের ভেতর গল্প করতে থাকা লোকজন একটু থেমে যায়। রামিম তখন কোল্ড ড্রিঙ্কসের ট্রে হাতে। হঠাৎ থেমে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মনে হয় কেউ যেন হাতুড়ি পিটাচ্ছে। বুক ডুকডুক করছে। আর মনে হাত চলে যায় বুকের বাঁ পাশে। মুহূর্তেই এক দমকা হাওয়া এসে ওলটপালট করে দিয়েছে জীবনটা। আর পাশের সোফায় বসে থাকা আরাফ খান, যার কবিতা সবসময় কল্পনার প্রেয়সীকে খোঁজে, সেই মুহূর্তে চোখে স্পষ্ট ছায়া পায় তার। মেহরিন যেন তার লেখার এক জীবন্ত অনুবাদ। এই মেয়ে কে? আরাফ আনমনেই প্রশ্ন করে। রামিম পাশে দাঁড়িয়ে ধীরে বলে, রাহির স্পেশাল গেস্ট। আরাফ একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি স্পেশাল বটে, কিন্তু কারো হৃদয় যে এখন থেকে তার জন্য টুংটাং করে বাঁচবে সে কি জানে? সবার ধ্যান ভাঙে রাহির কথায়। রাহির মুখ গর্বে ঝলমল করছে। ওই যে বলেছিলাম আমার স্পেশাল গেস্ট, আমার পছন্দের একজন মানুষ, আমার কিউটি আপু। তবে যাই বলো, আমার পছন্দ তো বরাবরই সেরা। তার হাসিটা নিঃশব্দে ছড়িয়ে পড়ল পুরো ঘরে। রাহি হাত ধরে টেনে নিয়ে গেল মায়ের দিকে। রাহির মা তখনও তাকিয়েছিল মেহরিনের দিকে। মা দেখো, এইটাই আমার মেহরিন আপু। মেহরিন সৌজন্যমূলক হাসি দিয়ে সালাম জানায়। রাহির মা হাসি মুখে উত্তর নেন। তারপর বলেন, এটাই বুঝি তোমার মেহরিন আপু? রাহি হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। মেহরিন হালকা হাসে। মেহরিন এই বাড়িতে আজ প্রথম আসলো। প্রথমে একটু ভয় পেয়েছিল কে কিভাবে নেয়, এখানকার মানুষ কেমন এইসব নিয়ে। তবে এখন ভয়টা চলে গেছে মনে হচ্ছে। এখানকার প্রত্যেকটা মানুষই খুব ভালো। মেহরিন এগুলোই ভাবছিল। আর তখনই সাবিহা তালুকদার বলে ওঠে, বাহ, তুমি তো একেবারে মিষ্টি একটা মেয়ে। দেখে মনটা জুড়িয়ে গেল। মায়াভরা একটা মুখ, মিষ্টি হাসি, আর সেই হাসিতে মন ভাঙার ঔষধ। ঘরে থাকা দুই তরুণ রামিম আর আরাফ, দুজনেই একসাথে যেন মনের মধ্যে আওড়ায়। ভাঙবে তো বটেই, আমাদেরই মন আগে ভাঙবে। রাহি মায়ের দিকে চোখ টিপে বলল, বলেছিলাম না মা, আমার আপু কোনো সাধারণ মেয়ে না। সাবিহা তালুকদার হেসে বললেন, হ্যাঁ সেই তো, এই মেয়েকে দেখলে যেন মনে হয় আলোর ছায়া নিয়ে কেউ হেঁটে আসছে। মেহরিন ওদের কথায় খুব লজ্জা পায়। তখনই চুমকি ফিসফিস করে বলে, ভাই রে ভাই, এরা তোকে যেভাবে দেখছে মনে হয় পাত্রী দেখতে এসেছে। ওই যে দেখ, দুইটা ছেলে কেমন ক্যাবলার মতো তাকিয়ে আছে। মনে হয় তোকে দেখে ওদের মনে প্রেমের ঘণ্টা বেজে গেছে। এখানে সবাই অনেক ভালো, কিন্তু এত এত ভালো মানুষের ভিড়ে এই হৃদ তালুকদার এমন বদমেজাজি ঘাড়তারা কেমনে হইল রে দোস্ত? শুনলাম কেক আনতে গেছে হৃদ ভাইয়া। এসে জানি আবার কি ঝামেলা পাকায় তোকে দেখে, যদি রেগে যায়। আচ্ছা যা হবে পরে দেখা যাবে, চল গিয়ে বসি। রাহি বলে, আমার স্পেশাল গেস্ট আসাই আজকের পার্টি আরও সুন্দর হয়ে গেল। রামিম খেয়াল না করেই বলে ফেলে, এ তো একেবারে হৃদয় হ্যাকার। আর পাশ থেকে আরাফ মুচকি হেসে বলে, আমি কবিতায় অনেক কিছুই কল্পনা করেছিলাম, কিন্তু এমন হাসি, এমন চেহারা কল্পনারও বাইরে। ওদের কথা শুনে চুমকি একটু কেসে উঠে বলে, বাঁচাও আমার বন্ধুকে আল্লাহ, চারপাশে কত মৌমাছি ওড়াউড়ি করছে, কখন না জানিয়ে এসে কামড়ে দেয়। এত মুগ্ধতা না ছড়ালেই নয়। ঠিক তখনই মূল দরজার পাশে নরম শব্দে খুলে গেল কাঠের প্যানেল। হৃদ তালুকদার, হাতে কেকের বক্স, চোখে ক্লান্তি, মুখে স্বাভাবিক গাম্ভীর্য, মাথা নিচু করে ঘরে ঢুকছিল। জন্মদিনের ভিড়ভাট্টা তার পছন্দ নয়, কিন্তু আজ তার কলিজার টুকরোর জন্মদিন, তাই আজ সে সব মেনে নেবে। ওর যত আবদার, যত আশা, সব। চোখটা তুলে সামনে তাকায় হৃদ। তখনই থমকে গেল সময়। ড্রয়িং রুমের এক পাশের সোফায় বসে আছে রাহি, আর তার পাশে এক অপরূপ তরুণী। কালো হালকা শাড়িতে ঘেরা কোমল শরীর, চোখে কাজল, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। সবচাইতে বেশি যেটা নজর কাটছে সেইটা হলো ঠোঁটের নিচে থাকা ওই কালো তিলটা, যেমনটা কবিতায় পড়ে। আর হাসিটা একটুখানি বাঁকা, একটুখানি লাজুক, আর একেবারে হৃদয়ে বাজে। হৃদ হঠাৎ যেন একটু থমকে গেল। চোখের দৃষ্টি গাঢ় হলো। কিছু একটা খুঁজে ফেরে চোখ, ঠিক কি সে জানে না। রাহি তখনই দৌড়ে গেল হৃদের কাছে। এই যে দাদা ভাই, এত সময় লাগে বুঝে আসতে? আচ্ছা সে যাই হোক, এটাই মেহরিন আপু, আমার স্পেশাল গেস্ট। তখন মেহরিন তাকায় হৃদের দিকে। হৃদ আর মেহরিনের চোখাচোখি হলো। মেহরিন চোখ নামিয়ে নেয়। চুমকি বলল,
এই যে এসে গেছে দ্য গ্রেট হৃদ তালুকদার। শোন মেহু, আজ কিন্তু এই ব্যাটার লগে ঝামেলা পাকাবি না। আমি কিন্তু আজ একটা বার্থডে পার্টিতে এসেছি, কোনো তর্ক প্রতিযোগিতায় নয়। হৃদ চুপচাপ দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ছোট্ট করে বলল, ও। এটা বলেই কেকটা একটা হেল্পিং হ্যান্ডের হাতে দিয়ে ওপরে চলে গেল ফ্রেশ হতে। হৃদ ফ্রেশ হতে চলে যাওয়ার পর ঘর যেন আবার কোলাহলে ভরে উঠল। রামিম সামনে এসে বলল, এই যে মিস, আপনি তো আমাদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই আলোর উৎস হয়ে গেছেন। আমি তো সানগ্লাস পরে ফেলতাম যদি আগে জানতাম। চুমকি চট করে বলে উঠল, আপনার তো এখন থেকেই সানগ্লাস দরকার, চোখে তো ক্র্যাশের ছায়া স্পষ্ট। আরাফ পেছন থেকে নাটকীয় গলায় বলল, এইরকম চেহারার জন্য কবিতা নয়, একেবারে গান লেখা উচিত। তোমার হাসিতে ডুবে গেল প্রাণ, হৃদয়ের জানালায় বাজে সাইক্লোন। রাহি হেসে বলল, ভাইয়া, তোমার কবিতা বরং আপুকে না শুনিয়ে ভেতরে রেখে দাও, ওটা পরে ছাপিয়ে দেব। নূপুর পেছন থেকে গলা নামিয়ে বলল, ভাইয়াদের কি বলবো, আমি মেয়ে হয়েও আপুর উপরে ক্রাশ খাইছি, ছেলে হলে পাক্কা বিয়ে করে নিতাম। আপু, তোমাকে দেখলে না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মেহরিন একটু লজ্জা পেয়ে বলল, তোমরা সবাই মিলে আমাকে লজ্জা দিতে দিতে মাটিতে পুঁতে ফেলছ। তোমাদের কথায় কখন না জানি মাটি ফাঁক হয়ে যায় আর আমি ঠাস করে ভেতরে চলে যাই। আমি কিছু করিনি, বুঝলা? এভাবে আর বইল না, আমার বুঝি লজ্জা করে না? চুমকি হেসে বলে উঠল, হ্যাঁ, কিছুই করিনি, শুধু চোখের পলকে মন ছুড়ে দিয়েছি একটা রিক্সা ভর্তি ক্রাশ। রাহি বলে, আর আমি বলছি আজ থেকে তোমার নাম দিলাম ক্রাশলতা, ক্রাশলতা মেহরিন। সবাই হেসে লুটোপুটি, আর মেহরিন কেবল মুখে হাত দিয়ে মাথা নেড়ে বলল, তোমরা সবাই পাগল। ড্রয়িং রুমে হাসি ঠাট্টা খুনসুটি চলছে একটানা। মেহরিন আর চুমকি মাঝে মাঝে চোখে চোখ রাখছে, যেন বলছে এই বাড়ির মানুষগুলো কি দারুণ। ঠিক তখনই, কি শুরু করেছিস তোরা? ভদ্রতা সভ্যতা কি সব ভুলে গেছিস? গলা ভেসে এলো পেছনের দিক থেকে, কণ্ঠটা ঠান্ডা কিন্তু কাঁপন ধরায় ঘরে। হৃদ তালুকদার, সে সোজা দাঁড়িয়ে, চোখে রাগ নয় তবে বিরক্তি। এটা কি জন্মদিন না মেলোড্রামার ওয়ার্কশপ? সবাই চুপ, কেউ হেসে ফেলে, কেউ একটু লজ্জা পায়। আরাফ হেসে বলে, আরে ভাই বাদ দে না, সবাই তো আর তোর মতো গম্ভীর হয়ে থাকতে পারে না। জীবনে বাঁচবই আর কয়দিন, জীবনটা না হয় একটু হাসি খুশিতেই কাটুক। তাই তোকে একটা কবিতা শোনাই, কবিতা শুনলে হয়তো তোর মুড ভালো হয়ে যাবে। মেহরিন আর চুমকি খুব বিরক্ত হয়। চুমকি আস্তে করে বলে, ওই যে গুমরামুখ আবার চলে এসেছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামার শব্দ পায়। সবাই ওপরে তাকায়। মিলি তালুকদার ধীরে ধীরে নিচে নামছে, চোখে বিস্ময়। এই কি ব্যাপার, এত কথা এত হাসাহাসি, আমাকে কেউ ডাকেনি কেন? সামনে এসে দাঁড়িয়ে এসে বলে উঠল, এই যে দাদা ভাই, তোমার মুখটাকে অমন করে রাখছো কেন? চওড়া মুখ দেখে মনে হচ্ছে কেউ বিয়ে ঠিক করে ফেলেছে না জানিয়েই। রামিম এক ঠোঁটে হাসি নিয়ে বলল, না আপু, আসলে কি বলো তো, দাদা ভাইয়ের মুখটা জ্যাম হয়ে গেছে, তাই মুখটা অমন হয়ে আছে। নইলে আমাদের বাড়িতে এত সুন্দর একটা মেয়ে আসছে, তারপরেও কেউ মুখটা অমন করে রাখে? মিলি অবাক হয়ে তাকায় মেহরিনের দিকে। তুমি বুঝি মেহরিন? বাহ, তুমি তো দেখতে অনেক মিষ্টি। মেহরিন একটু হেসে বলে, আপনিও দেখতে খুব সুন্দর। হৃদ চোখ সরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে কথা নেই, কিন্তু মনে মনে হয়তো সে নিজেই স্বীকার করে নিচ্ছে এই মেয়েটা তালুকদার ভিলায় ঝড় এনেছে। হৃদ সরে আসে ওখান থেকে। তখনই তালুকদার বাড়ির অন্যান্য সদস্যরাও একে একে এসে হাজির হতে লাগলো। শামীমা তালুকদার এসে মেহরিনকে দেখে মায়াভরা চোখে বললেন, এই মেয়েটা যেন একটা ফুল, এত সুন্দর, এত মিষ্টি মুখ। কি নাম মা? মেহরিন মুচকি হেসে মাথা নিচু করে বলল, আমি মেহরিন। শামীমা তালুকদার তার মাথায় হাত রেখে বললেন, ভালো থাকো মা। একে একে রেদওয়ান তালুকদার, জাফর তালুকদার আর বাকি যারা যারা আছে সবার সাথে পরিচিত হয়ে নেয় মেহরিন আর চুমকি। আরিফ খান এসে বলল, এই যে সুন্দরী আপু, আমি আরিফ। আরব খান পাশে এসে একটু ভদ্রভাবে হাসল, ও আমার ছোট ভাই, অনেক দুষ্টু, ইনোসেন্ট চেহারা দেখে গলে যাবেন না যেন আবার। আর মনে মনে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যিই আমার স্বপ্ন রং। মেহরিন হেসে বলে, সমস্যা নেই, আমি এসবে অভ্যস্ত। আমার ছোট ভাই আছে, ওর বয়সী, অনেক দুষ্টু হলেও ওদের মন অনেক ভালো হয়। তালুকদার বাড়ি যেন ভরে উঠেছে হাসি, আলাপ আর চেনা অচেনা মিষ্টি বন্ধনে। মেহরিন ধীরে ধীরে এক একজন করে সবার সঙ্গে পরিচিত হচ্ছে, কথা বলছে, হাসছে। এমন সময় রাহি সবার মাঝে এসে দাঁড়িয়ে ঘোষণা দিল, সবাই রেডি, এবার আসল মুহূর্ত, কেক কাটার সময়। রাহেলা খান, আদিব খান, সাবিহা তালুকদার, রেদওয়ান তালুকদার, জাফর তালুকদার, শামীমা তালুকদার, মিলি, রামিম, নূপুর, আরব, চুমকি, আরিফ ও মেহরিন সবাই একসাথে জড়ো হলো। রাহি যায় কেকের সামনে, তার পাশে দাঁড়ালো হৃদ। সবাই একসাথে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার রাহি। রাহি একে একে সবাইকে কেক খাওয়ায়। মেহেরিনকে কেক খাওয়ানোর পর মেহেরিন কিছুটা কেক মাখিয়ে দিল রাহির নাকে। তারপর বলল, আজ থেকে তুমি আমার লিটল সিস্টার, ডিল? রাহি হেসে বলল, ডিল আপু। হৃদ একটু দূরে দাঁড়িয়ে, মুখ গম্ভীর, কিন্তু মেহেরিনকে ঘিরে এত ভালোবাসা দেখে তার ভেতরটাও যেন একটু গলে যায়। এক ঝলকে সে তাকায় মেহেরিনের দিকে, তখন মেহেরিনও তাকায় তার দিকে, চোখে চোখ। কেউ কিছু বলে না, কিন্তু নিঃশব্দে যেন একটা অদৃশ্য সেতু তৈরি হতে থাকে। মেহেরিন রাহিকে বলে, আমাদের এখন যেতে হবে। রাহি বলল, তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আরও কিছুক্ষণ থাকো না প্লিজ। মেহেরিন আদর করে ওর মাথায় হাত বুলিয়ে বলল, অন্য একদিন আবার আসবো। সাবিহা তালুকদার বলে, তোমরা এখন চলে যাচ্ছ? মেহেরিন বলে, আন্টি আমাদের এখন যেতে হবে, বেশি দেরি করে ফিরলে আম্মু চিন্তা করবে। সাবিহা তালুকদার আর কিছু না বলে হৃদকে বলল, হৃদ ওদের ড্রপ করে দাও, সন্ধ্যা হয়ে গেছে। মেহেরিন সাথে সাথে বলল, আন্টি আপনি ব্যস্ত হবেন না, আমরা নিজেরাই চলে যাব। সাবিহা তালুকদার একটু কঠিন মুখে বললেন, তোমরা আমার বাড়ির অতিথি, আর এই সময় দুটো মেয়ে একা বেরোবে? আমি সেটা মানতে পারবো না। কথা শেষ, সিদ্ধান্ত পাকা। হৃদ কিছু না বলে গাড়ির চাবি হাতে নিল। কি আর করার, বাধ্য হয়ে মেনে নিল। তারপর ওরা গেল হৃদের পিছু পিছু। হৃদ বলে, গাড়িতে ওঠো। মেহেরিন একটু ইতস্তত করে, কিন্তু আর কিছু না বলে দুজনেই গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে কেউ কোনো কথা বলে না। গাড়ি এসে থামে মেহেরিনদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে পড়ে মেহেরিন আর চুমকি। ভদ্রতার খাতিরে হৃদকে ধন্যবাদ জানায় মেহেরিন আর চুমকি, বলে বাসায় আসতে। হৃদ বলে, নো নিড। হৃদ নো নিড বলে এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায়। মেহেরিন চুমকি অবাক হয়, কেমন মানুষ রে বাবা? চুমকি হুট করেই বলে উঠল, এটা মানুষ না, পাথর। মেহেরিন হেসে ফেলল, কি বলিস? চুমকি চোখ বড় বড় করে বলল, এই লোকটা হাসে না কেন? আমি ভেবেছিলাম কেকের মধ্যে তো চিনি কম ছিল না, তাহলে মুখে মিষ্টি এলো না কেন? মেহেরিন হেসে গড়াগড়ি খায়। চুপ কর বোন। চুমকি আবারও বলল, আরে সত্যি বলছি, ওর চেহারা দেখে মনে হয় যেন জন্মের সময় কেউ বলে দিয়েছিল, হাসবি না রিদু, হাসলে বেয়াদবি হবে। মেহেরিন আর না হেসে পারে না। চুমকি থামে না। আর একটা কথা বলি, আমি বাজি ধরে বলতে পারি, ও রাতে ঘুমানোর আগে আয়নার দিকে তাকিয়ে বলে, আজও কেউ হাসি দেখল না, সফলতা। মেহেরিন এবার একেবারে হাঁটু ধরে বসে পড়ে। তুই থাম প্লিজ, পেট ব্যথা হয়ে যাচ্ছে। চুমকি চোখ টিপে বলে, আচ্ছা বল, তোর কি মনে হয় না এই মিস্টার সিরিয়াস একটা গোমরামুখ হনুমান? আমার কি মনে হয় জানিস? বেটা মনে করে হাসলে হয়তো টাকা দিতে হবে, কিপটা। রাহির জন্মদিনের পর কেটে গেছে 2 দিন। চুমকিটাও চলে গেছে ওর বাড়িতে। আর এইদিকে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে মেহেরিন। মালিহা মির্জা জলপট্টি দিয়েছে সারা রাত, ডক্টরকে দেখানো হয়েছে। রাহির জন্মদিনের পর কেটে গেছে 2 দিন। চুমকিটাও চলে গেছে ওর বাড়িতে। আর এইদিকে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে মেহেরিন। মালিহা মির্জা জলপট্টি দিয়ে দিয়েছে সারা রাত, ডক্টরও দেখানো হয়েছে। মারিয়া মির্জা খাবার খাইয়ে গেল মাত্রই। মেহেরিনের মনটা খুব খারাপ আজকে। চুমকিটার কথা খুব মনে পড়ছে। চুমকি কিছুদিন মেহেরিনদের বাসায় ছিল, কারণ ওর বাবা মা দাদুবাড়ি গিয়েছিল। এই কয়েকদিনেই ওরা একসাথে হাসাহাসি, খাওয়া, আড্ডা সব মিলিয়ে কত স্মৃতি হয়ে গেছে। আর এখন বাবা মা ফিরে এসেছে, তাই চুমকি চলে গেছে নিজের বাসায়। ঘরটা হঠাৎ করেই একদম খালি লাগছে মেহেরিনের। তাছাড়া সেদিন বৃষ্টিতে ভিজে জ্বরও এসেছে। প্রতিবারের মতো এবারেও বৃষ্টিতে ভিজেছে 2 জনই, কিন্তু সেই রোজকার মতো জ্বর মেহেরিনেরই এসেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাকা মেহেরিন হয়তো বারবার তাকাচ্ছে সেই দিকটাই, যেখানে চুমকির বালিশ থাকত। জ্বরের ঘোরে মেহেরিন শুয়েছিল, চোখ আধা বন্ধ। হঠাৎই ভিডিও কল এলো চুমকির থেকে। মেহেরিন কলটি রিসিভ করে বলল, হ্যালো। চুমকি স্ক্রিনে এসে বলল, ও হ্যালো মেহেরিন রানী, শুনেছি আপনি বৃষ্টিতে প্রেম খুঁজতে গিয়ে নাকি জ্বর নামক বর পেয়ে গেছেন। মেহেরিন চোখ ঘুরিয়ে বলে, তুই থামবি? চুমকি তো থামার মেয়ে না, সে বলে ওঠে, তুই জানিস জ্বরে পড়তেই কবি সাহেব মনে মনে স্ট্যাটাস দিয়েছে, আমার আরিও না আজ নিস্তব্ধ, শুধু কাশি আর হাঁচির শব্দ। আমি মনে মনে লাইক দিলাম আর কমেন্টে লিখলাম, জ্বর যখন আসে মেহেরিন বলে, হাসাস না পাগলি, আমার কাশি। চুমকি আবার বলে, জানিস সেই হৃদ ভাইয়া কাল লাইব্রেরিতে আমাকে দেখে বলল, আপনি কি বই খুঁজছেন? আমি বললাম, হ্যাঁ। হাসতে শেখা, গম্ভীরদের জন্য। মেহেরিন খিলখিল করে হেসে বলে, তুই এই ব্যাটারে ছাড়লি না শেষমেশ। চুমকি নাটক করে মুখ কালো করে। রাহি বলছিল, তুই হাসপাতালে ভর্তি হইলে ও কবিতা ছাপাবে। মেহেরিনের জ্বর নামক রাজ্যে হাসি ছিল বন্দি শয্যায়। আর আমি বললাম,
নাম দে হাসতে মানা কাশতে বাধ্য। মেহেরিন এখন বিছানায় গড়াগড়ি করে হাসে, চোখে জল, মুখে হাত, গলার শব্দ রীতিমতো ভ্যা করে ওঠে হাসতে হাসতে। মেহবুবা এসেছিল মেহরিনকে কফি দিতে, এসে চুমকির কথা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ প্রায়। শেষমেশ চুমকি বলে, তোর দুই বোনের হাসাহাসি বন্ধ হলে খেয়ে দে শুয়ে পড়। মেহবুবা বসল মেহরিনের পাশে। জানিস তোকে অনেক মিস করছি চুমকি আপু। তারপর চলে যায়। এরপর আরও নানান কথা হতে থাকে। শোন না রে, তোর বাসার সামনে দিয়ে একটা সাইকেল মিছিল করব, পেছনে প্ল্যাকার্ড থাকবে, মেহরিনের জ্বর রিকভারি মিছিল। মেহরিন সাথে সাথে বলে, ভালো আইডিয়া। আমি জানালার পাশে দাঁড়িয়ে একটা ছোট্ট প্ল্যাকার্ড ধরব, চা চাই প্রেম নয়। দুইজন এমন হাসতে লাগলো যেন পৃথিবীতে এর চেয়ে মজার কিছুই নেই। তারপর চুমকি বলে, আরেকটা কাজ করবি, চল লাইভে গিয়ে বলি জ্বর কাটানোর বেস্ট টিপস, বৃষ্টিতে ভিজে চা খাওয়া আর পাগলের মতো হাসা। মেহরিন হেসে বলল, তাহলে তো হাসপাতাল থেকে ডাক আসবে। দয়া করে এই দুই রোগীকে গুরুতর অসুস্থ হওয়ার আগেই ভর্তি করুন। চুমকি হঠাৎই মাথায় দস্তানা পড়ে এলো, বলল, তয় আমি তোর নার্স হয়েছি, এখন থেকে ওষুধ খাওয়া লাগবে নিয়ম করে। প্রথম ডোজ রোজ অন্তত 10 বার হাসা। মেহরিন চোখ বড় করে বলে, আরে দোস্ত, 10 বার না হাসলে কি ফাইন লাগবে নাকি? চুমকি গম্ভীর হয়ে নাটক করে, ফাইন 5টা চুমু নিজেকেই দিতে হবে আয়নায়। মেহরিন এবার একেবারে ছিটকে পড়ে বিছানায়। তারপর তারা প্ল্যান করল, আগামীবার দেখা হলে দুজনে বালিশ নিয়ে যুদ্ধ করবে। হারবে যে তাকে ভিডিও কলে নাটক করতে হবে আমি চায়ের পাতার প্রেমে পড়ে গেছি। আর এক রাউন্ড হাসির তুফান বয়ে গেল ঘর জুড়ে। দুজনের হাসির শব্দ এমনই ছিল যেন জ্বরকাশি উদাসী সব পালিয়েছে আর ফিরে এসেছে সেই পুরনো পাগলামি ভরা দিনগুলো। মেহরিনের মা মালিহা মির্জা মেয়েকে এত হাসতে দেখে নিজেও হেসে ফেললেন। তার ছেলে মেয়েগুলো খুব হাসি খুশি, তাই কেউ মনমরা হয়ে থাকলে খুব কষ্ট হয়। মেহবুবা আর মাহিরও মেহরিনকে অনেক সঙ্গ দেয়। মনে মনে বলে, মেহবুবা, মাহির আর চুমকি থাকতে মেহরিন মনমরা হয়ে থাকবে, এটা যেন অসম্ভব। মেহরিন আর চুমকির ভিডিও কলে হাসাহাসি যখন তুঙ্গে, তখন ঘরের দরজায় টুকটুক শব্দ হয়। মেহরিন ক্লান্ত হয়ে বলে, চুমকি, কেউ দরজায় কড়া নাড়তেছে, দাঁড়া দেখি। মেহরিন দরজা খুলতেই সামনে মাহির, হাতে এক গাদা চকলেট, চিপসের প্যাকেট আর একটা ছোট্ট ঠোঙা ভর্তি টফি। মাহির ভ্রু কুচকে মুখ গম্ভীর করে বলল, তুই আমায় রাগাস কেন? তুই তো জানিস বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসে, তাহলে বুঝে শুনে কেন গেলি ভিজতে? তুই অসুস্থ থাকলে আমি ভালো থাকি না, বুঝিস না? মেহরিন অবাক হয়ে ছোট ভাইটার মুখের দিকে তাকায়। মাহির আবার বলে, আমার কাছে তুই হিরোইনদের জ্বর থাকা মানায় নাকি? পাশ থেকে চুমকি ভিডিও কলে কান পেতে সব শুনতে থাকে, হি করে হাসতেও লাগলো। মাহির চকলেটগুলো মেহরিনের হাতে দিয়ে বলল, এগুলো খা, শক্ত হ প্লিজ। আমার বড় আপু কষ্টে থাকলে, অসুস্থ হলে আমার মনে হয় আমার পুরো পৃথিবী অন্ধকার হইয়া যায়। মেহরিনের গলা ভিজে আসে। ছোট ভাইটার এমন কেয়ারিং কথাই চোখে জল চলে আসে। চোখ লুকাতে চেষ্টা করে, কিন্তু মাহির বলে ফেলে, তোর চোখ লাল কেন? কাঁদলি নাকি? আমি কইছি না তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হবি। আবার আমাদের সেই পুরনো হাসাহাসি মারামারি আড্ডা আমরা শুরু করব। মেহরিন হেসে চোখ মুছে মাথায় একটা টোকা মারে ভাইয়ের। পাগল ভাইটা আমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আমার কিচ্ছু হবে না। মাহির মুচকি হেসে বলে, নইলে আমিও তোর মাথার উপর পাহারা বসাবো। এইদিকে চুমকি আবারও ভিডিও কলে নাটক শুরু করে। ও মাই গড, ভাই বোন মোমেন্ট, প্লিজ কেউ মাইক আনো। দুজনেই আবারও হেসে ফেলে। মেহরিনের তখন জ্বরের কষ্ট আর নেই, মনটা শান্ত হয়ে গেছে। মনে শান্তি থাকলে অসুস্থতা কাবু করতে পারে না। এখন মন জুড়ে মিশে আছে ভালোবাসার উষ্ণতা, ভাইয়ের কেয়ারিং, বন্ধুর ভালোবেসে পাশে থাকা আর চকলেটের মিষ্টি স্বাদ। কেটে গেছে আরও কিছুদিন। ভার্সিটি, বাড়িতে ভাই বোনের সাথে আড্ডা, কবি সাহেবের কবিতা আর চুমকির বকবকানি। ভালোই কেটে চলেছে দিনগুলো। দেখতে দেখতে ওদের নবীনবরণ চলে এসেছে। আজ মেহরিন আর চুমকির নবীনবরণ। বিশেষ দিন, বিশেষ সাজ, তাই ঠিক করা হয়েছে আজ শাড়ি পরবে দুজনই। সকালবেলা মেহরিনের ঘরের ঘড়ি তখনও ঠিক 8টা বাজার আগেই টিং টিং শব্দ। দরজায় বেল বাজতেই মেহরিন গিয়ে খুলল। সামনে দাঁড়িয়ে আছে চুমকি, একদম ঝলমলে, হালকা সোনালি রঙের শাড়ি, কানে ছোট্ট ঝুমকা, চুল সুন্দর করে খোপা করা আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। কি সুন্দর এই মেয়েটা, ওর মুখে লেগে আছে মিষ্টি হাসি। চুমকি দরজা দিয়ে ঢুকে চিৎকার করে বলল, তোর কি মনে আছে আজ নবীনবরণ? আর তুই এমন কাজের বেটি সেজে বসে আছিস কেন?
যাকগে, আয়, আমি নিজে হাতে তোকে শাড়ি পরাবো। মেহেরিন হেসে বলল, ও মা, এখন সবে 8টা বাজে, ভার্সিটি যাব 11টায়, এখনই সেজেগুজে বসে থাকবো নাকি? চুমকি নাটক করে বলে, এত বেশি বকিস কেন তুই? সাজুগুজু করতে টাইম লাগে না বুঝি? আজ আমি তোকে এমনভাবে সাজিয়ে দেব না, সবাই শুধু জিজ্ঞেস করবে কোন পার্লার থেকে সেজে এসেছ, কে সেই কারিগর যে তোমাকে এত সুন্দর করে উপস্থাপন করলো। তুই কি বলবি জানিস? তুই বলবি দ্য গ্রেট চুমকি সরকার। আর তোর এই কথা শুনে সব ছাত্রছাত্রী আমাকে বাহবার সাথে সেলাম দেবে। মেহরিন কিছু বলে না, জানে এখন কিছু বলে লাভও নেই। ও একবার যেহেতু বলেছে সাজাবে, তার মানে সাজাবেই। তারপর শুরু হলো সাজানো। মেহরিন পরবে হালকা অফ হোয়াইট রঙের শাড়ি, যার পাড়ে নীলচে সূক্ষ্ম কাজ করা। চুমকি খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল। মেহরিন এমনি অনেক সুন্দর, কোনো প্রসাধনী মাখল না, শুধু একটু ফেস পাউডার, একটু কাজল, ঠোঁটে লিপস্টিক আর একটা ছোট্ট টিপ, ব্যাস সাজিয়ে দিল মনের মতো করে। সবশেষে মেহরিনের চুলে একটা গোলাপ গুজে দিল আর নিজের হাতে এক ফোঁটা কাজল দিয়ে দিল মেহরিনের কানের নিচে। ইস, আমার জান্টুসটা কি সুন্দর, নজর যেন না লাগে। মেহরিন আয়নায় তাকিয়ে অবাক হয়, নিজেরও বিশ্বাস হচ্ছিল না এত সুন্দর লাগছে তাকে। চুমকি পাশে দাঁড়িয়ে বলে, এইবার নবীনবরণ কাঁপাবি রে তুই, আজ তুই নবীনদের রানী। দুজন মিলে ঘর জুড়ে ঘুরে ঘুরে খিলখিল করে হাসতে লাগলো। মাঝে মাঝে দুজনই আয়নায় পোজ দিয়ে নিজেদের দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তারপর মালিহা মির্জা এলো ঘরে, আদুরে গলায় বললেন, বাহ, আমার মেয়েরা তো আজ এক একজন সিনেমার নায়িকা হয়ে গেছে। চুমকি মজা করে বলল, নায়িকা তেমন কিছু না, আমরা হচ্ছি নবীনবরণের স্পেশাল ফ্লাওয়ার গার্ল, বুঝলেন মা জননী? তখনই মেহবুবা এলো আর বলল, বলতো তোরা কি নবীনবরণ হয়ে যাচ্ছিস নাকি বিয়ে করতে যাচ্ছিস? মেহরিন আর চুমকি দুজন একসাথে বলে উঠল, তুই যেটা ভেবে খুশি সেটাই। এরপর ওরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। মেহরিন আর চুমকি রিক্সা থেকে নামতেই চোখ বড় বড় হয়ে গেল। এই যেন সেই পরিচিত ক্যাম্পাস না, আজ সবকিছুই এক নতুন রূপে সাজানো। বিশ্ববিদ্যালয়ের গেটটা সাজানো হয়েছে রঙিন ফেস্টুনে, ফুলে আর বেলুনে। একটা বড় ব্যানারে লেখা, স্বাগতম নবীন শিক্ষার্থী। চারপাশে টেন্ট করে সাজানো হয়েছে স্টল, যেখানে এক একটা বিভাগের পরিচিতি, সিনিয়রদের ক্লাব, সাংস্কৃতিক সংগঠন। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মঞ্চ, রঙিন ব্যাকড্রপ, ঝলমলে আলো আর মাইকে ভেসে আসা সাউন্ড চেক, সব মিলে এক উচ্ছ্বাসিত পরিবেশ। চুমকি আর মেহরিন এতক্ষণ এগুলোই দেখছিল। এরপর ওরা সামনে আগায়, যেখানে নবীনদের বরণ করছিল সিনিয়ররা। ভার্সিটির বিশাল মাঠের মাঝে বিশাল স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজের চারপাশে লাল কার্পেট সাজানো হয়েছে ফুল দিয়ে, আর ফুল হাতে দাঁড়িয়ে সিনিয়ররা। যারা প্রথম দিন মেহরিন আর চুমকিদের র্যাক দিয়েছিল, সেই ছেলেগুলো সাদা পাঞ্জাবি আর মেয়েরা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে নবীনদের বরণ করতে। রাকিব, শান্ত, মৌ আর সাথী, ওরা সবাই মিলে আজ সিরিয়াস, কিন্তু চোখে এক অদ্ভুত স্নেহ। রাকিব মেহরিনদের দিকে তাকিয়ে বলল, আজ আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ প্রথম দিন তোমাদের একটু বেশি ভয় দেখিয়েছিলাম, কিন্তু এই ক্যাম্পাসে সত্যিকার বন্ধুত্ব সেখানেই শুরু হয়, ভয় আর হাসির মাঝামাঝি। সবাই হেসে উঠল। মেহরিনও মাথা নিচু করে মুচকি হাসল। তারপর বলল, যারা নিজের কর্মের জন্য অনুতপ্ত হয় তাদের আর কিছু বলার থাকে না। আপনারা মজা করেছেন, তার জন্য ক্ষমা চাইছেন, আমাদেরও উচিত আপনাদের ক্ষমা করে দেওয়া। সাথী বলল, হাউ সুইট, মেয়েটা আসলেই খুব বুদ্ধিমতী আর খুব মজার। আই লাইক ইট ডিয়ার। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু তোমাদের মারাত্মক সুন্দর লাগছে, সত্যি বলছি, আমি মেয়ে হয়েও ক্রাশ খেলাম। চুমকি পাশে দাঁড়িয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, দেখেছিস, আমরাই ক্যাম্পাসের ভিআইপি। তারপর শুরু হলো ফর্মাল বরণ, হাতে ফুল, মুখে হাসি। সাথী আর মৌ একটা করে ছোট লাল গোলাপ নবীন মেয়েদের হাতে তুলে দিচ্ছে, আর ছেলেরা ছেলেদের ফুল দিচ্ছে। কিন্তু মেহরিনদের ক্ষেত্রে ভিন্ন। মেহরিন আর চুমকিকে সবাই একটা করে লাল গোলাপ দিল। মেহরিনরা যখন স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে, শান্ত তার দিকে তাকিয়ে হালকা মাথা নুইয়ে হাসল। কিন্তু সাথের ঘটনা অন্য। চুমকি যখন ফুল নিতে সামনে এগিয়ে গেল, শান্ত কেমন যেন থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল, মনে হলো যেন আশপাশের সব শব্দ থেমে গেছে। চুমকির খোপা করা চুল, হালকা গোলাপি রঙের শাড়ির পাড় দুলছে হাওয়ায়, চোখে কাজল আর কপালে ছোট্ট টিপ, আর সেই দুষ্টু হাসি। শান্ত মনে মনে বলল, ভাই রে ভাই, এই মেয়েটা তো একেবারে গেম ওভার করে দিল। রাকিব পাশে হালকা কাশি দিয়ে ফিসফিস করে বলে উঠল, শান্ত ভাই আমার, পরে লাইন মারিস, আগে বরণ শেষ কর। শান্ত হুঁশে ফিরেই তাড়াতাড়ি কাজে মন দেয়। চুমকি যেতে যেতে মেহরিনের দিকে তাকিয়ে চুপি চুপি বলল, আজ থেকে একটা ফ্যান পাইলাম মনে হয়। মেহরিন গোপনে হাসে,
বরণ শেষে সবাই ধীরে ধীরে চেয়ার টেনে বসে। মেহেরিন আর চুমকি সামনের সারির একটু পাশেই বসে পড়ল। দুজনের চোখে মুখেই উত্তেজনা। তখনই স্টেজের পেছন দিকে দেখা গেল ম্যানেজমেন্ট টিম আসছে, আর সামনে এগিয়ে আসছে হৃদ তালুকদার। পরনে নীল রঙের ঝকঝকে পাঞ্জাবি আর সাদামাটা কিন্তু দারুণ একটা আচরণ। হাঁটার স্টাইলে একটা অদ্ভুত গাম্ভীর্য, চোখের উপর ভ্রু সামান্য কুঁচকে থাকা, যেন সে চারপাশের যে কোনো উচ্ছ্বাস টের পাচ্ছে না, কিন্তু মেয়েরা টের পেয়েছে। এত সুন্দর নীল পাঞ্জাবিতে হৃদকে দেখে ক্লাসরুম, করিডোর সব জায়গা থেকে চিৎকার, ফিসফাস, চাপা উল্লাস শুরু হয়ে গেছে। একজন বলল, উফ, হৃদ ভাই তো আজ একদম ফিল্মি হিরো লাগছে। আরেকজন লাজুকভাবে ফিসফিস করে, ও মাই গড, নীল পাঞ্জাবিতে কাউকে এত প্রাণনাশী লাগতে পারে ভাবতেই পারি নাই। আর একটু দূর থেকে কারো আওয়াজ ভেসে আসছে, বিয়ের পাত্র রেডি। চুমকি ফিসফিস করে বলে, দেখ দেখ, এই জন্যই মেয়েরা মরে যাচ্ছে। আর মেহরিন, সে মুখ ভেঙচিয়ে বলল, আহা, হিরো, উফ, প্লিজ ওদের থামা, ওদের এত ঢং আমার আর ভালো লাগছে না। এমন গোমরা মুখের একটা ব্যাটাকে নিয়ে এত মাতামাতি জাস্ট নেওয়া যাচ্ছে না। তারপর মেহরিন আর চুমকি দুজনেই মুখ বাঁকিয়ে এমন একটা এক্সপ্রেশন দিল যেন এই উল্লাস তাদের জীবন মরণ প্রশ্ন হয়ে গেছে। দুজনেই হাসি আটকাতে না পেরে হাইফাই করে হেসে লুটোপুটি খাচ্ছে। মেহরিন বলল, এদের দেখতে এসেছি নাকি নবীন বরণে এসেছি বুঝতেই পারছি না। চুমকি তাড়াতাড়ি মোবাইলটা বের করে ছবি তুলতে লাগলো আর ফিসফিস করে বলল, পরের বার দেখাবো কিভাবে নবীনদের বরণ করতে আসে। মেহরিন আর চুমকি তখনও হেসে হেসে নিজেদের মধ্যে ফিসফাস করছে। এইদিকে মাইকে ঘোষণা এলো, এবার নবীনবরণ অনুষ্ঠানের শুভ সূচনা হবে হৃদ তালুকদারের পরিবেশিত গানের মাধ্যমে। চারপাশে হঠাৎ করেই আবারও হইচই পড়ে গেল। সবাই নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে। হৃদ মঞ্চের মাঝখানে এসে মাইক ধরল, হাতে একটা গিটার। সাদা আলো তার নীল পাঞ্জাবিতে পড়তেই যেন চারপাশ আরও উজ্জ্বল হয়ে উঠল। গলা খাকারি দিয়ে সে গান শুরু করল, একটা নরম মিষ্টি বাংলা, যেখানে নতুন স্বপ্ন, নতুন পথের কথা বলা হয়েছে। হৃদ গিটারের টুংটাং সুর তুলে তারপর গান গায়। তার কণ্ঠ গভীর, মোলায়েম আর একদম মন ছুঁয়ে যাওয়া। চারপাশের হইচই থেমে গেছে, সবাই যেন মন্ত্রমুগ্ধ। চুমকি তো বলেই ফেলল, আরে, এই গোমরামুখ রাগী হৃদ ভাইয়ের গলা এমন মিষ্টি, উফ, লাইফ টাইম সারপ্রাইজ। মেহরিন সম্মতি দিল, অবাক সেও। গান শেষ হতে না হতেই হাততালির ঝড়। অনেক সিনিয়র আপু ভাইয়েরা দাঁড়িয়ে তালি দিচ্ছে, আর মেয়েরা তো চিৎকার করে বলছে, আরেকটা গান, আরেকটা গান। হৃদ মাইক্রোফোনে হালকা হেসে বলল, আজ নবীনদের দিন, তোমরা এগিয়ে আসো, তোমাদের গান শোনা যাবে। তার গম্ভীর কণ্ঠে হালকা একটা মিষ্টি রসিকতা সবাইকে আরেকবার আপন করে দিল। আর মেহরিন, সে একদম চুপচাপ বসে হৃদকে দেখছে। ভেতরটা না বুঝতেই একটু নরম হয়ে যাচ্ছে। চুমকি কানে ফিসফিসিয়ে বলে, কিরে, তুই এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? বাঁশটাস খেলি নাকি? মেহরিন সাথে সাথে গালে হাত দিয়ে মুখ বাঁকিয়ে বলল, তুই চুপ কর চুমকি, ও আমার টিচারদের মতো গম্ভীর, আর তার থেকে বড় কথা আমার কবি সাহেব আছে। অনুষ্ঠান চলছে জমজমাট, মঞ্চে এখনো আবৃত্তি, নাচ গান চলছে। হঠাৎই একটু গোলমাল শুরু হলো। অনুষ্ঠান সঞ্চালক মাইকে বলল, আমাদের পরবর্তী পরিবেশনা গান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গান পরিবেশন সম্ভব হচ্ছে না। ভিড়ের ভেতর একটু কানাঘুষা শুরু হলো, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ঠিক তখনই ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার, সুলতান স্যার, তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, তোমরা সবাই শান্ত হও, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের এমন একটা মেয়ে আছে যার গলায় সুরের জাদু আছে। আমি নিজেই ক্লাসে শুনেছি, তার নাম মির্জা মেহরিন, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী। মেহরিন, তুমি কি আমাদের জন্য একটা গান গাইবে? চুমকি আর মেহরিন দুজনেই অবাক হয়ে যায়। মাইকে সুলতান স্যার হাসি মুখে বললেন, মেহরিন, আমি জানি তুমি পারবে, আজকে তোমার বন্ধুরা আর আমরাও তোমার গান শুনতে চাই। মেহরিন উঠে দাঁড়াতেই ইতস্তত করছিল, হাত পা ঠান্ডা হয়ে এসেছে যেন। মেহরিন গান গাইতে পারে, তবে এমন মঞ্চে উঠে কখনো গান গায়নি। এত এত মানুষের ভিড়ে কেমন নার্ভাস ফিল হচ্ছে। আবার স্যারের রিকোয়েস্টও ফেলতে পারছে না। চুমকি কোনোই দিয়ে হালকা গুঁতো দিল, ফিসফিস করে বলল, আরে যা, দেখোস না স্যার কত অনুরোধ করতেছে, আর তোর গলা শুনলে সবাই তো ফিদা হয়ে যাবে। টেনশন করিস না, যা, ভালোই হবে। মেহরিন সংকোচে মাথা নাড়ালো, তবুও বুকের ভেতর কেমন একটা সাহস জমা হতে লাগলো। চারিদিকে বন্ধুরা হাততালি দিয়ে উৎসাহ দিতে লাগলো। মেহরিন, তুমি পারবে। স্যার আবার একটু নরম গলায় বললেন, মেহরিন, তুমি গান গাইলে আজকের নবীনবরণ সম্পূর্ণ হবে, আমাদের ইকোনমিক্সের সম্মান তোমার হাতে। এই কথায় মেহরিন চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। নিজেকে সামলে মঞ্চের দিকে এগিয়ে গেল।
চুমকি পেছন থেকে ফিসফিস করে বলল, অল দ্য বেস্ট। মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে প্রথমে একবার চারিদিকে তাকালো মেহেরিন। সবার মধ্যে একজোড়া চোখ একটু বেশি অনুভব করল হৃদ তালুকদারের। কেমন যেন বাঁকা চোখে তাকিয়ে আছে। অবাক আর কৌতূহল দুটোই বিদ্যমান। মৃদু হাসি দিয়ে মাইক্রোফোনে বলল, সবাইকে নবীনবরণের শুভেচ্ছা। আজ হঠাৎ করে গান গাওয়ার সুযোগ পেয়ে একটু নার্ভাস লাগছে, ভুল হলে ক্ষমা করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমারও পরানো যাহা চাই গানটি গাওয়া শুরু করে। মিষ্টি কণ্ঠের ঢেউয়ে মুহূর্তেই ভরে উঠল পুরো মিলনায়তন। সবাই চুপ হয়ে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। হৃদ তালুকদার সবার ভিড় থেকেও যেন একা হয়ে শুধু তাকিয়েই রইল মেহেরিনের দিকে। মনে মনে ভাবছে, এই মেয়েটা কি পারে। মেহেরিন নিজের অজান্তেই মঞ্চের আলোয় আর গানেই হারিয়ে গেল। এই যেন তার নিজেরই একটা স্বপ্নের শুরু। তার কণ্ঠের সুর ছিল মধুর এক মায়া, যেন একটা অদৃশ্য জাদু ছড়িয়ে পড়ল সবার মনে। গান শেষ হতেই হঠাৎ সবাই হুঁশ ফিরে পায়। গানে যেন ভেসে গিয়েছিল সবাই। এক মুহূর্ত স্তব্ধতার পর শুরু হলো উল্লাসিত করতালি। কেউ চিৎকার করে বলল, ওয়াও, দারুণ। আরেকজন বলল, এত সুন্দর গাই, আগে জানতামই না। স্যার মাইকে এসে আবারও বললেন, সবাই শান্ত হও। দেখেছ, আমি তো বলেছিলামই, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা রত্ন আছে। আমরা খুবই গর্বিত তোমার মতো একজন স্টুডেন্ট পেয়ে। সবাই একের পর এক মেহেরিনকে প্রশংসায় ভাসিয়ে দিল। শুধু চুমকি কাঁধ ঝাঁকিয়ে মুচকি হেসে বলল, আমার মেহেরিন যেন তো এমনই, আমাকে অবাক করার কিছুই নেই। চোখ টিপে মেহেরিনের দিকে তাকালো চুমকি। মেহেরিন মৃদু হেসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখে ছিল একটু লজ্জা, একটু আনন্দের ছোঁয়া। হৃদ নীরবে তাকিয়ে রইল। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশ্রয়। মেহেরিন তার মনে একটু একটু করে রং ছড়াতে শুরু করেছে। সে টের পাচ্ছে না হয়তো, কিন্তু হৃদ ঠিকই বুঝতে পারছে। এরপর অনুষ্ঠান আবার চলতে লাগলো। আবৃত্তি, নাচ, নাটক, কিন্তু মেহেরিনের গানের রেশ যেন সবার মনে থেকে গেল। অনুষ্ঠান জমে উঠল, অথচ মেহেরিনের মিষ্টি কণ্ঠের মুগ্ধতা ভার্সিটির অঙ্গনের বাতাসে ভেসে রইল অনেকক্ষণ। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। চুমকি মেহেরিনের কানে ফিসফিস করে বলল, শোন, আর থাকবো না, অনেক হয়েছে, চল একটু ক্যাম্পাস ঘুরি, তারপর বাসায় চলে যাই। মেহেরিন মাথা নাড়ল। দুজন চুপি চুপি হলের পেছন দিক দিয়ে বের হতে লাগলো। চারপাশে তখনও অনেক ভিড়। নবীন পুরনোদের হইচই, ছবি তোলা, খুশির আমেজে চারদিক মুখরিত। চুমকি আর মেহেরিন ধীরে ধীরে হলের ভিড় ঠেলে বেরোতে চেষ্টা করছিল। চারিদিকে ঠাসাঠাসি, ধাক্কাধাক্কি। হঠাৎ মেহেরিন টের পেল কেউ তার পেছন থেকে ইচ্ছাকৃতভাবে ছুঁয়ে দিল। সে চমকে উঠে তাকালো, কিন্তু ভিড়ের মাঝে কিছু বোঝা গেল না। চুমকি বলল, কি হলো? দ্রুত চল। দুজন আবার হাঁটতে লাগলো, কিন্তু এবার একটু জোরে ইচ্ছাকৃতভাবে তার কাঁধে হাত লাগানো হলো। মেহেরিন থমকে দাঁড়ালো, চোখে পানি এসে যাচ্ছিল রাগ আর অপমানে। চুমকি ওর হাত ধরে টানল। মেহেরিন দাঁড়িয়ে গেছে বলে পাশ ফিরে চাইল। বল, কি হয়ে? এইটুকু বলেই থেমে গেল। মেহেরিনের চোখে পানি দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু তখনই তৃতীয়বার। এবার মেহেরিনের কোমরে টাচ করল, আর তখনই মেহেরিন আর নিজেকে আটকাতে পারল না। ফুঁসে উঠল সে। এক ঝটকায় সেই বাজে ছেলেটার হাত ধরে ফেলল। সবাই হতবাক। মেহেরিন ঠান্ডা অথচ কাঁপা গলায় বলল, তোকে এত সাহস কে দিল ভিড়ের সুযোগ নিয়ে মেয়েদের গায়ে হাত দেওয়া? ছেলেটা শুরুতে থতমত খেয়ে যায়, কিন্তু তারপর আবার হেসে উড়িয়ে দিতে চাইছিল। ভেবেছিল মেয়ে মানুষ, কি আর করবে, কিন্তু মেহেরিন শক্ত করে ধরে রইল ওর হাত। তারপর যেন এক ঝটকায় সমস্ত রাগ বের করে দিল। তার ডান হাতের চপেটাঘাত বাজ পড়ার মতো পড়ল ছেলেটার গালে। চারপাশে ভিড়ের মধ্যে কিছু মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। ছেলেটা হতভম্ব হয়ে গেল। চুমকি তখন মেহেরিনের পাশে দাঁড়িয়ে আর এক ধাপ এগিয়ে গিয়ে বলল, শালা, তোর ঘরে মা বোন নাই? এই ঘাটের মরা, এই মরারা জায়গা পেলি না? রাস্তাঘাটে মেয়ে দেখলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়িস। ইচ্ছে করতেছে তোর পেছনে 4টা কুত্তা লাগাই দিই। শালা, ঘাটের মরা তুই, আর মানুষ পেলি না? শেষমেশ আমার জানটুসকে। কিন্তু তোর টাইমিংটা ভুল ভাই, ভুল জায়গায় হাত দিয়ে দিছস। সবাই তো আর অবলা নারী না। এইবার তোর কি হবে রে কালুয়া? মুখ দিয়ে চুচু শব্দ করে বলে, তোর জন্য এখন খুব মায়া হচ্ছে, কারণ তুই এখন এমন ধলাই খাবি চিন্তাও করতে পারবি না। ছেলেগুলোর মধ্যে একজন ধূর্ত হেসে বলল, কি হলো বেবি, গায়ে একটু হাত লাগতেই আগুন হয়ে গেলে যে? ইচ্ছে করে আবার ধরবো, কি করবি? তার বাজে কথাগুলো শুনে ভিড়ের মধ্যে কয়েকজন অস্বস্তিতে মাথা ঘুরিয়ে নিল। আবার কেউ কেউ কৌতূহলে তাকিয়ে রইল। মেহেরিন চোখ নামালো না, ওর মুখ শক্ত হয়ে গেল। সোজা তাকিয়ে বলল, তোদের মতো কাপুরুষদের কাজই তো এইগুলো। আচ্ছা, তোদের বাপের পরিচয় আছে তো?
এই কথা সহ্য করতে না পেরে ছেলেটা রেগে গিয়ে এগিয়ে এলো। তুই তুই বলতে বলতেই মেহেরিনের দিকে চড় মারার জন্য হাত তোলে, কিন্তু তার আগেই, চোখের পলক ফেলার আগেই মেহেরিন ওর হাতটা পাকড়াও করে নিল। একটা কুনোয় মোচড় দিয়ে ধরল ছেলেটাকে, তারপর মেন পার্টে একটা কিক, তারপর পরপর 3টা ঘুষি, নাক, পেট আর বুকে। ছেলেটা ছিটকে পড়ে গেল মাটিতে, চোখে মুখে ভয় আর লজ্জার ছাপ। মেহেরিন তখন আর থামেনি, পাশের আরেকটা ছেলেকে এগিয়ে আসতে দেখে ওর কোমরে কিক মেরে উড়িয়ে দিল। চুমকি অবাক হয়ে তাকিয়ে রইল। ওর মেহেরিন যেন কোনো সিনেমার ফাইটার গার্ল হয়ে গেছে। চারিদিক স্তব্ধ। ভিড়ের কেউ কেউ মোবাইলে রেকর্ড করছিল, কেউ ফিসফিস করে বলছিল, এই মেয়ে তো মার্শাল আর্ট জানে মনে হয়। দেখেছ কি মাইরটাই না দিল। একদম ঠিক হয়েছে, বাজে ছেলেগুলোর শিক্ষা হচ্ছে। ছেলেগুলো দিশেহারা হয়ে পালাতে লাগলো। মেহেরিন দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, রাগে অপমানে কাঁপছিল তার শরীর, কিন্তু মুখটা ছিল ঠিক আগুনের মতো দৃঢ়। হৃদ ও তার দলবল সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। মূলত ওরা আসতে চেয়েছিল, কিন্তু মেহেরিনের যে রূপ দেখল তাতে হৃদ না করে দিয়েছে সবাইকে। বলল, দেখি কি করে। রীতিমতো ওরা সবাই শকড। সাথী বলল, যাই বলিস, মেয়েটার কিন্তু তেজ আছে। এক কথায় অসাধারণ একটা মেয়ে, নরমের সাথে নরম, গরমের সাথে গরম। মৌ বলল, আসলেই অমন সিচুয়েশনে পড়লে আমি হয়তো কান্নাই করতাম, কিন্তু ওটা করেনি, একদম উচিত জবাব দিয়েছে। শান্ত বলল, আমি ওর ফাইটিংয়ের ফ্যান হয়ে গেছি ভাই। রাকিব বলে, তুই যে ওর বান্ধবীর প্রেমে পড়ে গেছিস এটা জানতে পারলে দেখিস তোকে না আবার কয়েক ঘা লাগিয়ে দেয়। বি কেয়ারফুল শান্ত। শান্ত রাকিবের কথা শুনে শুকনো একটা ঢোক গেলে। রাকিবের কথা শুনে সবাই হেসে ওঠে, শুধু শান্ত মুখ ভোতা করে রাখে। অভিযোগের সাথে হৃদকে বলে, দেখলি হৃদ, ওর আমার বন্ধু না শত্রু, আমাকে সাহস না দিয়ে উল্টো ভয় দেখাচ্ছে। হৃদ বলে, আহা কি হচ্ছে, থামবি তোরা। মেহেরিন ধীরে ধীরে স্বাভাবিক হলো। চুমকি ওর কাঁধে হাত রাখল, মৃদু হাসি দিয়ে বলল, তুই তো আসলেই বাঘিনী। আসলে কি বলতো, ওরা ভেবেছিল তুইও মনে হয় অবলা নারী, বেচারেরা কি কেলানিটাই খাইল। মেহেরিন ছোট করে বলল, চল। হৃদ চুপ করে তাকিয়ে রইল মেহেরিনের দিকে, চোখে সেই সম্মান, মুগ্ধতা আর কিছু অজানা অনুভূতি। আর মেহেরিন, ওর চোখের মধ্যে তখন ছিল আগুনের আলো আর এক টুকরো অব্যক্ত গর্ব। দিন চলে যাচ্ছে ভালোই। সেই ঘটনার পর মেহেরিন আর চুমকি ভার্সিটিতে অনেক পরিচিত মুখ হয়ে উঠেছে। মেহেরিনের সাহসিকতা আর ওর মধুর কণ্ঠ, এই দুয়ে সবাই একরকম মুগ্ধ। ক্লাসরুম থেকে করিডোর, মেহেরিন মানেই এখন সাহস আর মধুর কণ্ঠের অধিকারিণী। চুমকি তো প্রথম থেকেই মেহেরিনের ছায়াসঙ্গী, তবে সময়ের সাথে সাথে আরও কয়েকজন নতুন পরিচয় জুটে গেল ওদের জীবনে। শান্ত, রাকিব, মৌ আর সাথী। মাঝে মধ্যে অবশ্য হৃদকেও দেখা যায়, তবে বিশেষ প্রয়োজন ছাড়া না, যাদেরকে মেহেরিন আর চুমকি আগে থেকেই চিনত। নবীনবরণের সেই ঘটনার পর ওদের সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছে। মেহেরিন আর চুমকির সাথে আলতো করে কথা বলা শুরু করলো ওরা। বিশেষ করে শান্ত চুমকির সাথে একটু বেশিই কথা বলে। প্রথমে ছোট ছোট আলাপ, ক্লাসের কথা, পড়াশোনা, তারপর ধীরে ধীরে চোখের ভাষা বদলাতে লাগলো। চুমকি টের পায়, শান্ত যখন ওর দিকে তাকায় সেই দৃষ্টিতে কিছু একটা যেন বেশিই থাকে। কেবলমাত্র বন্ধুত্বের উষ্ণতা বা জুনিয়র হওয়া না, তার থেকেও বেশি কিছু। চুমকি প্রথমে হাসিতে উড়িয়ে দিতে চেয়েছিল, নিজেকে বোঝাতে চেয়েছিল ওর সাথে তো স্রেফ ভালো বন্ধুত্ব, এর বেশি কিছুই না, কিন্তু মন যে বড্ড অবাধ্য। শান্তর ছোট্ট একটা হাসি, তার খেয়ালি চোখের দৃষ্টি চুমকির বুকের ভেতর অদ্ভুত রং ছড়িয়ে দেয়। মেহেরিন অবশ্য সবকিছুই টের পাচ্ছিল। ও মজা করে বলে, চুমকি, তোর ওই শান্ত গাছের নিচে বেশ অশান্ত ঝড় উঠেছে দেখছি, যে ঝড়ের কোনো কুলকিনারা নেই, যে ঝড় ভাসিয়ে নিয়ে যায় কারো ভালোবাসার দোরগোড়ায়। চুমকি লাজুক হেসে বলতো, চুপ কর, ছাইপাশ বলিস তুই। কিন্তু মেহেরিনের চোখে তখন অদ্ভুত এক আলোর ঝিলিক। প্রেমের সূর্য যেন ধীরে ধীরে উঠছে ওদের ছোট্ট জীবনের আকাশে। এত সব কিছুর মাঝে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। হৃদ মেহেরিনকে রীতিমতো এড়িয়ে চলে, কেমন যেন মেহেরিনকে দেখলেই পালাই পালাই করে। মেহেরিন প্রথম প্রথম অবাক হলেও এখন আর তেমন মাথা ঘামায় না। আর এইদিকে হৃদ নিজেও বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে তার ভেতরে। প্রথমে বিরক্ত লাগতো মেহেরিনের এত কথা, এত হাসি, অদ্ভুত সব অ্যাক্টিভিটিস, কিন্তু কখন যেন সেই ঝাঁঝালো মেয়েটাই তার মনে জায়গা করে নিয়েছে নরমভাবে, অজান্তেই। মেহেরিনের চোখের ঝিলিক, কথা বলার ভঙ্গি, ঠোঁটের কোণে মিটমিট হাসি, সবকিছুই হৃদকে অদ্ভুতভাবে টানে। কিন্তু হৃদ তালুকদার কারো কাছে দুর্বল হতে শেখেনি। আর এই মেয়ে, ও তো ঠিক দুর্বলতা নয়, বরং অদম্য এক টান, ভয়ঙ্কর রকমের গভীর টান। এই ভয় থেকেই
হৃদ ইচ্ছে করেই মেহেরিনের থেকে দূরে থাকে। মেহেরিনের সামনে পড়লে কথাবার্তা ছোট করে শেষ করে দেয়। কখনো কখনো তো অন্যদিকে হাঁটতে শুরু করে, যেন দেখেও না দেখার ভান করে। মেহেরিন অবাক হয়, মাঝে মাঝে কষ্টও পায়, কিন্তু কিছু বুঝতে পারে না। শান্ত, রাকিব, মৌ, সাথী সবাই তো কত ভালো করে কথা বলে ওর সাথে। তাহলে হৃদ ভাই কেন এমন করে? সে ভাবে, আমি কি কিছু ভুল করেছি, নাকি হৃদ ভাই আমাকে অপছন্দ করে? কিন্তু হৃদ জানে আসলে সে ভীষণভাবে পছন্দ করে মেহেরিনকে। তবে ভালোবাসা মানে তার কাছে দুর্বলতা, আর দুর্বলতার সামনে দাঁড়ানোর সাহস এখনও হয়নি হৃদের। ক্লাসরুমের করিডোর দিয়ে মেহেরিন হেসে হেঁটে গেল। হৃদ দূর থেকে তাকিয়ে থাকে। কখনো তার চোখে মুখে অদ্ভুত একটা হাসি খেলে যায়। তার পরক্ষণেই নিজেকে শক্ত করে নেয়, ঠোঁট চেপে মনে মনে বলে, না, আমি ওর কাছে কিছুই অনুভব করব না। কিন্তু মন কি কথা শোনে? মন তো শুধু মেহেরিনের স্বপ্নরং ছড়িয়ে পড়ে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনভিপ্রেত মুহূর্তে। আজ মৌয়ের জন্মদিন। সবাই ঠিক করেছে ছোট করে একটা সেলিব্রেশন হবে। কিছু বন্ধুবান্ধব মিলে কাছের একটা রেস্টুরেন্টে একসাথে সময় কাটাবে। রেস্টুরেন্টের ভেতরে হালকা আলো, হেসে খেলে কেক কাটা, মোমবাতি, ফু দেওয়া, সব কিছুতে একটা উষ্ণতা ছিল। মৌ হেসে হেসে সবার সাথে ছবি তুলছিল, আর মেহেরিনও প্রাণ খুলে হাসছিল। হৃদয় ছিল ওখানে, কিন্তু সে দূরে থেকে চুপচাপ দাঁড়িয়েছিল। মেহেরিনের হাসি দেখছিল, আর নিজের বুকের মধ্যে হালকা একটা যন্ত্রণা অনুভব করছিল। এই হাসির ভেতর কি আমার কোনো জায়গা আছে? প্রশ্নটা নিজের মনেই গুমড়ে উঠছিল। সবাই মিলে খুব আনন্দ করে হাসাহাসি হৈহুল্লোড়ের মাঝে কেক কাটা হলো। সবাই মৌকে গিফট দিল। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল সবাই। হঠাৎ পাশ থেকে দ্রুত একটা বাইক ছুটে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা ধাক্কা। মেহেরিন ছিটকে রাস্তায় পড়ে গেল। তার মাথাটা শক্তভাবে পাথরের মতো কোনায় লেগে গেল। মুহূর্তেই মাটিতে রক্তের ছোপ ছড়িয়ে পড়ল। গা ছমছমে নীরবতা ছেয়ে গেল চারদিকে। চুমকি মেহেরিন বলে গলা ফেটে চিৎকার করল। সবাই ছুটে এলো, মৌ, সাথী, শান্ত, রাকিব সবাই। কিন্তু সবচেয়ে আগে ছুটে এলো হৃদ। তার চোখের সামনে যখন মেহেরিনের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, সে আর নিজের ভেতরের গম্ভীর ভাব ধরে রাখতে পারল না। পাগলের মতো মেহেরিনকে কোলে তুলে নিল। তার মুখ একেবারে সাদা হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে মেহেরিনের মুখের কাছে মুখ এনে বলল, মেহেরিন, চোখ খোলো, কথা বলো, কথা বলো মেহেরিন, প্লিজ। তার গলা ধরে আসছিল একবার দুইবার। কোনো সাড়া নেই দেখে হৃদ চিৎকার করে উঠল, অ্যাম্বুলেন্স, কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকো এক্ষুনি। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। চুমকি মেহেরিনের পাশে বসে কান্না করছে, আর শান্ত দৌড়ে গাড়ি আনতে ছুটল। হৃদ আর অপেক্ষা করল না, নিজের গাড়ির চাবি বের করে কোলে করে মেহেরিনকে নিয়ে ছুটল। চুমকি পেছন পেছন দৌড়াতে থাকলো। হৃদ তার গাড়িতে উঠে মেহেরিনকে বসিয়ে দিল। চুমকি গাড়িতে উঠে মেহেরিনের মাথা নিজের কোলে নিয়ে বসে। হৃদ স্টিয়ারিংয়ে বসল। গাড়ি ছুটছে দুরন্ত গতিতে, কোনো নিয়ম মানল না। চোখে ছিল শুধু একটাই কথা, আমার মেহেরিনকে ঠিক থাকতে হবে, ওর কিছু হলে আমি নিজেই মরে যাব। তার হাত কাঁপছিল, চোখ লাল হয়ে গিয়েছিল অজান্তেই। পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু কেন জানি হৃদের খুব কান্না পাচ্ছে। কান্না করতে না পারায় চোখ মুখ লাল হয়ে গেছে। পেছনে সবাই আসছে শান্তর গাড়িতে। সবাই খুব ঘাবড়ে গেছে, সবার মুখেই চিন্তার ভাঁজ। চুমকি কান্না করতে করতে অবস্থা খারাপ। হৃদের দিকে তাকিয়ে মনে মনে ফিসফিস করে বলল, এটা কি শুধুই বন্ধুত্ব, বা সিনিয়র থেকে দায়িত্ববোধ, আর কিছু নয়? কেন জানি মনে হচ্ছে এটাই ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই তো, শুধু ভালোবাসা নয়, অন্ধ ভালোবাসা যাকে বলে। চুমকির বুকের ভেতর তীক্ষ্ণ একটা চিনচিনে ব্যথা ফুটে উঠল। মেহেরিন তো জানেই না হৃদ ভাইয়ার এই অন্ধ ভালোবাসার কথা। হৃদ গাড়ি চালিয়ে পাগলের মতো হসপিটালে পৌঁছে গেল। মেহেরিনের মুখে রক্তের দাগ, নিস্তেজ হয়ে তার কোলে ছিল। হসপিটালের ইমার্জেন্সিতে ঢুকেই চিৎকার করে উঠল, ডাক্তার, জরুরি অবস্থা, প্লিজ কেউ আসুন। ডাক্তাররা দৌড়ে এলো, দ্রুত মেহেরিনকে স্ট্রেচারে শুইয়ে নিল। তাকে সোজা আইসিইউতে নিয়ে গেল। হৃদ সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকলো একদম পাথরের মতো। তার দুই হাত রক্তে ভেজা, চোখের সামনে কেবল ভাসছে মেহেরিনের অসার মুখটা। চুমকি হৃদের পেছন পেছন দৌড়ে এসেছে। শান্ত, মৌ, সাথী আর রাকিব ওরা তখন হাসপাতালে এসে পৌঁছেছে। চুমকি কাঁপা গলায় বলল, ভাইয়া, মেহেরিনের বাড়িতে জানাবো না? হৃদ মুখ তুলে চাইল। তার চোখের কোণে ব্যথা আর অসহায়ত্বের ছাপ। সে মোবাইল বের করল, হুঁশ ফিরিয়ে কঠিন গলায় বলল, চুমকি, তুমি মাহিরের নাম্বার দাও। চুমকি কাঁপা হাতে নাম্বার দিল। হৃদ 1 সেকেন্ডও দেরি করল না, ফোন করল। ফোন রিসিভ হতেই গলা শুকনো, অথচ দৃঢ় করে বলল, তুমি মাহির তো? আমি হৃদ তালুকদার বলছি। মেহেরিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
ও হাসপাতালে আইসিইউতে আছে, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। পাশ থেকে মাহিরের চিৎকার ভেসে এলো। কি বলছেন ভাইয়া? অ্যাক্সিডেন্ট? কোথায়? আমার আপু ঠিক আছে তো? হৃদ শান্ত গলায় ঠিকানা দিল। সিটি হাসপাতাল, প্লিজ তাড়াতাড়ি এসো, সময় নষ্ট করো না। ফোন কেটে হৃদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল আসছে কিনা বোঝা যাচ্ছিল না, কিন্তু বুকের ভেতর একটা কথাই বাজছিল। তুমি আমাকে কিছু একটা বলো মেহরিন, শুধু একটা শব্দ। আমি বিরক্ত হব না, সত্যি বলছি। তোমার প্রতিবাদমূলক কথাই বলো না, তাও কিছু বলো প্লিজ। তোমার এই মৌনতা যে আমার ভেতরে রক্তক্ষরণ করছে। হৃদ যখন মাহিরকে ফোন করেছিল তখন মাহির ভয় পেয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে মেহবুবা আর বাসার সবাইকে জানালো। মেহরিনের মা বাবা তখনও ঠিকমতো ব্যাপারটা বুঝতে পারছিল না, কিন্তু মেহবুবা আর মাহির দুজনেই কেঁপে কেঁপে উঠছিল। বড় আপু, যদি কিছু হয়ে যায়? মাহিরের গলা ভেঙে যাচ্ছিল। মেহবুবা শক্ত করে মাহিরের হাত চেপে ধরে বলেছিল, কিচ্ছু হবে না, মেহু কিছুতেই আমাদের ছেড়ে যাবে না। সবাই মুখে আতঙ্ক আর চোখে জল নিয়ে হাসপাতালের দিকে ছুটে যায়। ডক্টর কিছুক্ষণ আগে জানিয়েছে মেহরিনের মাথায় অনেক চোট পেয়েছে, রক্তক্ষরণও হয়েছে অনেক, তাই এখনই তারা কিছু বলতে পারছে না। হৃদ তখনও আইসিইউর দরজার সামনে দাঁড়িয়েছিল। কাপড়গুলো শুকনো হয়ে গেলেও হাত থেকে মেহরিনের রক্তের দাগ মুছে যায়নি। চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, তবে হাল ছাড়েনি। মনে মনে শুধু একটা কথাই বারবার বলছিল, তুমি অনেক সাহসী, তুমি লড়বে মেহরিন, তুমি হেরে যাবে না, জানি তুমি হেরে যাবে না। তখনই দৌড়ে এলো মাহির আর মেহবুবা। মাহির এগিয়ে এসে হৃদকে বলল, ভাইয়া, বড় আপু কেমন আছে? কিছু বলেছে? চোখ খুলেছে? হৃদ নিচু গলায় বলল, ডাক্তাররা চেষ্টা করছে, মাথায় গুরুতর চোট লেগেছে, রক্তপাত হয়েছে, এখন কিছু বলা যাচ্ছে না। মাহির আর মেহবুবা শুনেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হৃদ দাঁড়িয়ে থাকলো, ভেতরে ভেতরে নিজেকে শতবার অভিশাপ দিল। আমি যদি আরো সাবধান হতাম, আমি যদি তাকে আগলে রাখতাম। একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে চুমকি। শান্ত আর বাকিরা ওকে সান্ত্বনা দিচ্ছে। সাথী আর মৌ নিঃশব্দে কাঁদছে। মেহরিনের মা বাবা যখন এলেন তখন পরিস্থিতি আরও ভারী হয়ে গেল। মেহরিনের মা জড়িয়ে ধরলেন চুমকিকে আর বলতে লাগলেন, আমার মেয়ের কিছু হবে না তোরে, আমার মেয়েটাকে ফেরা তোরা। চুমকি মালিহা মির্জাকে জড়িয়ে ধরে, বলতে থাকে, তুমি শান্ত হও মামুনি, আমরা সবাই আছি তো, ওর কিচ্ছু হবে না। তুমি এখন এমন করলে চলবে বলো তো? তুমি তো আমার স্ট্রং মামুনি। হৃদ তখনও চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে। তার চোখের কোণ চিকচিক করছিল, কিন্তু ওর মুখের এক্সপ্রেশন যেন পাথরের মতো শক্ত। মেহরিনের কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সবাই খুব চিন্তিত। মেহরিনের বাবা একপাশে দাঁড়িয়ে আছে। উনি এখনও মেনে নিতে পারছেন না ওনার হাসি খুশি মেয়েটা এইভাবে হাসপাতালের বেডে শুয়ে আছে, জীবন মরণের সাথে লড়াই করে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে আসে। হৃদ ছুটে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তার, মেহরিন কেমন আছে? ঠিক আছে তো? ডক্টর বলল, দেখুন, আমরা সবটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। হৃদ বলে, প্লিজ কিছু একটা করুন, মেহরিনকে বাঁচান, ওর কিছু হলে আমি। গলা ধরে গেল হৃদের। প্রথমবারের মতো কঠিন মুখের ছেলেটা হেরে গেল চোখের জলে। ডাক্তার বেরিয়ে আসে। সবাই ডাক্তারের কাছে আসছিল, কিন্তু হৃদের এমন অবস্থা দেখে সবাই অবাক হয়। চিকিৎসক বলে, মাথায় আঘাত গুরুতর, আমরা চেষ্টা করছি, এই মুহূর্তে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই। হৃদ হাত মুঠো করে দাঁড়িয়েছিল করিডোরের দেয়ালে ঠেস দিয়ে। মনে মনে বারবার বলছিল, মেহরিন, তুমি ছেড়ে যেতে পারো না, আমার এখনো তোমায় বলা হয়নি আমি তোমায় কতটা ভালোবাসি। ডাক্তার বললেন, শুনুন মিস্টার তালুকদার, নিজেকে শান্ত রাখুন, ভেঙে পড়বেন না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব পেশেন্টকে বাঁচানোর। রক্তক্ষরণ খুব বেশি হয়েছে, ওর জন্য এখনই এবি নেগেটিভ রক্ত দরকার। আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই, দ্রুত ব্যবস্থা করতে হবে, না হলে। ডাক্তার আর কিছুই বলে না, কিন্তু হৃদের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। চুমকি ভয়ে ফুপিয়ে উঠল। এবি নেগেটিভ, এত রেয়ার গ্রুপ, এখন কোথায় থেকে পাবো? মেহরিন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। হাসপাতালের করিডোরে সবার ভয়াবহ ছোটাছুটি। শান্ত, সাথী, মৌ, চুমকি, মাহির, মেহবুবা, রাকিব, হৃদ, মেহরিনের বাবা, কেউ থামছে না। চেনা অচেনা সবাইকে ফোন করা হচ্ছে, হাসপাতালে ঘুরে বেড়ানো হচ্ছে, কিন্তু এবি নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। চুমকি কান্নায় ভেঙে পড়েছে। শান্ত অসহায় চোখে তাকিয়ে আছে। মাহিরের মুখে গম্ভীর আতঙ্ক। হৃদ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছে। ঠিক তখনই হাসপাতালের গেটে একটা গাড়ি এসে থামে। নেমে আসে ডাক্তার শামীমা তালুকদার, হৃদের কাকিমণি ও রাহি। কান্না করতে করতে রাহির অবস্থা খারাপ। অল্পদিনের পরিচয় হলেও মেহরিনকে অনেক ভালোবাসে রাহি। শান্ত ফোন করে জানিয়েছিল ওদের। শামীমা তালুকদারকে দেখে হৃদ দৌড়ে ছুটে যায় তার দিকে।
দুই হাত ধরে ফেলে, চোখে আকুতি, কণ্ঠে কাঁপুনি। কাকিমণি, প্লিজ তুমি মেহেরিনকে বাঁচাও, আমি আমি আর পারছি না। ডাক্তার শামীমা তালুকদার মুহূর্তেই হৃদকে জড়িয়ে ধরে শান্ত করে, তারপর দৃঢ় গলায় বলে, আমি এখানে আছি তো, আমি ওকে কিচ্ছু হতে দেব না, তুমি শান্ত হও। ডাক্তার শামীমা দ্রুত মেহেরিনের রিপোর্ট চেক করল, তৎক্ষণাৎ জরুরি টিম তৈরি করলেন, নিজের হাতে পুরো পরিস্থিতি সামলাতে লাগলেন। ওষুধ, রক্ত ম্যানেজ সবকিছু নিজের কাঁধে তুলে নিলেন। কিন্তু মেহেরিনকে দেখে কণ্ঠে তীব্র আতঙ্ক নিয়ে বললেন, অনেক রক্ত বেরিয়ে গেছে হৃদ, তুমি ইমিডিয়েটলি এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করো, দেরি হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনেই মেহেরিনের বাবা ফিরোজ মির্জা ভেঙে পড়েন, ধপ করে বসে পড়েন চেয়ারে। হৃদ ওনাকে ধরল। মেহেবুবা মাহির দৌড়ে বাবা বলে এসে চিৎকার দেয়। মেহেবুবা বাবাকে বোঝানোর চেষ্টা করছে। হৃদ আশ্বাস দিল, ওর কিচ্ছু হবে না, আপনি ভেঙে পড়বেন না আঙ্কেল, আমরা সবাই আছি, আপনি ভেঙে পড়লে আন্টিকে কে সামলাবে? মেহেরিনের বাবা বলে, আমার মেয়ের কিছু হবে না তো বাবা? হৃদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবুও আশ্বস্ত গলায় বলে, ওর কিছু হবে না আঙ্কেল, কিছু হবে না বলেই বেরিয়ে যায়। হৃদ, চুমকি, মাহির, শান্ত, সাথী, মৌ, রাকিব সবাই দিক বিদিক ছুটছিল। ফোন করতে লাগলো চেনা অচেনা সব মানুষকে। কেউ হাসপাতালে ছুটল, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল, কিন্তু কোথাও এবি নেগেটিভ রক্ত নেই। সময় যেন থমকে গেল। ডাক্তাররা বলল, আর 5 মিনিটের মধ্যে রক্ত না এলে খুব খারাপ অবস্থা হবে। চুমকি ভেঙে পড়ল কান্নায়। মেহবুবা মাথা নিচু করে বসে পড়ল। মাহির দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি। হৃদ নিঃশব্দে দাঁড়িয়েছিল, তার বুকের ভেতর চিৎকার করছিল, মেহেরিন মেহেরিন বলে। সবাই যখন হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে, ঠিক তখনই হাসপাতালের গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলো দুটো মেয়ে, পরনে সাদামাটা কাপড়। কোনো হইচই নেই, শুধু দৃঢ় পা ফেলে সামনে এগিয়ে এলো তারা। একজন মৃদু গলায় বলল, আমরা শুনেছি এখানে এবি নেগেটিভ রক্ত লাগবে, আমরা দিতে পারবো। কোনো প্রশ্ন না করেই ডাক্তার শামীমা ওদের নিয়ে গেলেন। পরীক্ষা করে দেখা গেল সত্যি ওদের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। রক্ত দেওয়া শুরু হলো, নিঃশব্দে নিঃশর্তে, যেন দুটি ফেরেস্তা নিজ হাতে প্রাণের আলো ঢেলে দিচ্ছে মেহেরিনের শরীরে। রক্ত দেওয়া শেষ হতেই কোনো শব্দ না করে, কোনো পরিচয় না দিয়ে তারা হাসপাতালের অন্ধকার করিডোরের ভেতরে মিলিয়ে গেল। ডাক্তার শামীমা মৃদু হাসলেন। হৃদ চোখ বন্ধ করে দুহাত মুঠোই করে দাঁড়িয়ে রইল। একটা অসম্ভব কঠিন যুদ্ধের মাঝেও মনে হচ্ছিল আশা ফিরে এসেছে। মেহেরিনের হারিয়ে যাওয়া রং যেন আবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। হাসপাতালের করিডোরে পিনপতন নীরবতা। চুমকি, শান্ত, রাকিব আর হৃদ এখনও হাসপাতালে। রাকিব আর শান্ত গিয়ে কফি নিয়ে এসেছে। সেই সন্ধ্যা থেকে ওদের কারো খাওয়া দাওয়া নেই। এখন একটা কফি না হলেই নয়। রাহিকে বাড়ি নিয়ে গেছে শামীমা তালুকদার। রাহি অনেক থাকার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু পাঠিয়ে দিয়েছে। সাথী আর মৌকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহেরিনের বাবার অবস্থা খারাপ হয়েছে, শারীরিক অবস্থা আরও নাজুক হচ্ছিল, অতএব তাকে দ্রুত বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহবুবা তাকে নিয়ে গেছে। এদিকে মেহেরিনের মা হাসপাতালে মেহেরিনের কেবিনে বসে আছে, তার চোখের কোণে অশ্রু, কিন্তু তার মনের শক্তি যেন মেয়ের পাশে বসে থাকতে বাধ্য করছিল। তার ভেতরে এক আশঙ্কা, এক ভয়, মেহেরিনকে বাঁচাতে হবে। ঠিক তখনই ভোরের প্রথম আলো হাসপাতালের জানালা দিয়ে ভেতরে প্রবাহিত হলো, যেন এক আশার রোশনি। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠল, আর মেহেরিনের শরীর একটু নড়চড় করল। মেয়ের পাশে বসে থাকা অবস্থায় চোখ লেগে গিয়েছিল মালিহা মির্জার। মেহেরিন ধীরে ধীরে তার চোখ খুলে তাকালো। মালিহা মির্জা মেহেরিনের নড়াচড়া অনুভব করতে পারল এক মুহূর্তেই। মেহেরিনের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন। আশ্চর্য এক সুখী হাসি তার মুখে ফুটে উঠল। তার হাত মেহেরিনের হাতে আরও শক্ত করে ধরল। মেহেরিন একটুখানি চোখ খুলতে চেষ্টা করল, তারপর ধীরে ধীরে বলল, মা। মায়ের চোখে অশ্রু, কিন্তু সেটা ছিল আনন্দের অশ্রু। কণ্ঠে একই রকম নরম কিন্তু ভীষণ আবেগ ছিল। হ্যাঁ, এই তো মা, আমি এখানে। মেহেরিন, এখন কেমন লাগছে মা? কোথায় ব্যথা করছে আমাকে বলো, ডক্টর ডাকবো কি? মেহেরিন মায়ের ব্যাকুলতা দেখে একটু হাসল, তবে তার চোখে ছিল সেই পরিচিত মায়া ও ভালোবাসার আভা। সে আস্তে আস্তে বলল, মা, ঠিক আছে আমি, চিন্তা করো না, তোমার প্রেশার বেড়ে যাবে। মালিহা মির্জা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুমি আমার জীবন মেহেরিন, আমার নারী ছেঁড়া ধন, আমার প্রথম সন্তান, যে আমাকে প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে। তুমি ছাড়া আমি কিছুই না। মেহেরিন কিছুক্ষণ চুপ থাকল, তারপর নিজের অসহায় অবস্থা দেখে মুখে একটু মুচকি হাসি ফুটে উঠল। আমি জানি মা, তুমি আমার পাশে আছো, সব কিছু ঠিক হয়ে যাবে। এমন শান্তির মুহূর্তে ভোরের আলো হাসপাতালের কেবিনে পুরোপুরি ঢুকে পড়ল, যেন মেহেরিনের নতুন জীবন শুরু হওয়ার সিগন্যাল।
মেহরিনের জ্ঞান ফেরার কথা শুনে সবাই খুব খুশি হয়। চুমকি সবার আগে ছুটে এলো, খুশিতে আর কান্নায় একসাথে চিৎকার করে উঠল, মেহরিন তুই ঠিক আছিস? এক দৌড়ে এসে চুমকি মেহরিনকে জড়িয়ে ধরল। তারপর ছোট করে একটা চুমু খেলো চুমকি। তারপর একে একে সবাই এসে মেহরিনকে দেখল আর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রুম ভরে গেল আনন্দের উল্লাসে। কিন্তু হৃদ, সে এক কোনায় নীরবে দাঁড়িয়েছিল। সে শুধু এক মনে দেখছে মেহরিনকে, কিন্তু এগিয়ে গেল না। তার বুকের ভেতর তখন যেন ঝড় বয়ে যাচ্ছে। দেখছে মেহরিনের মুখে হাসি, তার বেঁচে থাকার লড়াই, আর এই মেয়েটার জন্য নিজের হৃদয়ের অজানা আবেগ আজ হঠাৎ করে স্পষ্ট হয়ে গেল হৃদের কাছে। আমি তো এই মেয়েকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। হৃদ গলার নিচে দলা পাকানো কষ্ট টের পেল। সবাই যখন মেহরিনকে ঘিরে উল্লাসে মেতে উঠল, তখন সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। চুপচাপ নিঃশব্দ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে তাকালো না, কোনো কথাও বলল না। শুধু মনের গভীরে এক অসমাপ্ত আবেগ নিয়ে নিঃশব্দে হারিয়ে গেল হাসপাতালের করিডোরের ফাঁকা অন্ধকারে। হাসপাতালের করিডোরে নিঃশব্দ পায়ে হেঁটে যাচ্ছিল হৃদ, হাত দুটো পকেটে গুজে রাখা, মাথা নিচু, আর কোনো আওয়াজই পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই পেছন থেকে ডাক দিল কেউ হৃদ বলে। পেছনে তাকিয়ে দেখল শান্ত আর রাকিব দৌড়ে আসছে। রাকিব একটু হাঁপাতে হাঁপাতে বলল, এই হৃদ, থাম তো 1 মিনিট। হৃদ কোনো কথা বলল না, মুখ ঘুরিয়ে নিল। তার চোখে যেন এক অদ্ভুত চাপা কষ্ট। শান্ত কাছে এসে আস্তে করে বলল, তুই এমন আচরণ করছিস কেন রে? এতক্ষণ ধরে কি ভাবছিস? হৃদ ঠোঁট চেপে রাখল, উত্তর দিল না। হাসপাতালের করিডোরের শেষ প্রান্তে গিয়ে থেমে দাঁড়ালো হৃদ। চারপাশে নীরবতা। মাথা নিচু করে চোখ বন্ধ করল সে। মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, মেহরিন। হঠাৎ শান্ত আস্তে আস্তে পাশে এসে দাঁড়ালো। রাকিবও নীরবে তাকিয়ে রইল। রাকিব জিজ্ঞেস করল, তুই কি তাহলে মেহরিনকে নিজের মনের কথা বলবি না? এভাবে আর কতদিন? তোর কি মনে হয় তোর এই পাগলামি কারো চোখে পড়েনি? মেহরিনের জন্য তোর এই অস্থিরতা সবাই দেখেছে হৃদ, কেউ বোকা নয়। হৃদ চোখ খুলল। চোখ দুটো অদ্ভুত এক শান্তিতে ভরা। ঠোঁটে একটা হালকা গম্ভীর হাসি ফুটল। সে ধীরে ধীরে বলল, না রাকিব, আমি শুধু বলতে চাই না যে আমি ওকে ভালোবাসি। আমি চাই যদি কখনো বলি, সেটা হবে শুধু হালাল একটা সম্পর্কে। তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। আমি চাই ও আমার জীবন সঙ্গিনী হোক। শুধু আবেগ দিয়ে নয়, সম্মান দিয়ে, দায়িত্ব দিয়ে ওর পাশে থাকতে চাই। শান্ত আর রাকিব চুপ করে শুনছিল। হৃদ আবারও বলল, ভালোবাসা মানে শুধু বলা নয়, ভালোবাসা মানে হালাল পথে ওকে নিজের বলা, ওর হাত বাবা মায়ের কাছে যাওয়া, আর ওকে আজীবন আগলে রাখা। আর আমি তাই করব। ওর বাবার কাছে আমি ওর হাত চাইব। তার চোখে তখন গভীর সিদ্ধান্তের ঝিলিক। তাই আমি এখন কিছুই বলবো না। আগে ও সুস্থ হোক, এই ট্রমা থেকে বের হোক। যদি কপালে থাকে তাহলে একদিন সময় হলে আমি ওকে ঠিক আমার করে নেব, হালাল পথে, ইনশাল্লাহ। রাকিবের গলা ভারী হয়ে এলো। শান্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারা জানে এই হৃদ কখনো খেলা খেলবে না কারো অনুভূতি নিয়ে। তার ভালোবাসা পবিত্র, একেবারে নির্মল। এই ভালোবাসা আজ থেকে না, সেই প্রথম দিন থেকেই, যেদিন ওদের প্রথম দেখা হয়েছিল। যেদিন হৃদ প্রথম মেহরিনকে দেখেছিল, সকালটা ছিল ঝকঝকে রোদে ভরা। বিশ্ববিদ্যালয়ের ফটক ধরে ভেতরে ঢুকলো 2 বান্ধবী, চুমকি আর মেহরিন। ওদের হাসির রিনরিনের শব্দ বাতাসে মিশে এক আলাদা উচ্ছ্বাস ছড়িয়ে দিল। আর ঠিক তখনই গেটের একপাশে দাঁড়িয়ে থাকা হৃদ তালুকদারের চোখ পড়ল তাদের দিকে। আর পর মুহূর্তেই আটকে গেল। মেহরিন, সেই নাম তখনও সে জানত না, কিন্তু মেয়েটিকে দেখেই মনে হলো যেন বহুদিন ধরে সে এই মুখটাই খুঁজছিল। সাদামাটা পোশাকের ভেতরেও মেয়েটির উপস্থিতি ছিল চমকে দেওয়ার মতো। তার গায়ের রংটা মেঘলা সকালের মতো কোমল, যেন হালকা আলো ছুঁয়ে গেছে। চোখ দুটো গভীর মায়াবী, যেন একবার তাকালেই কেউ হারিয়ে যেতে পারে সেই গভীর দৃষ্টিতে। আর সেই চোখজোড়া জলজল করছিল প্রাণোচ্ছল্ল ও উৎসাহে। তার ঠোঁটের নিচে ছিল ছোট্ট একটা কালো তিল, একটা ছোট্ট চমক, যা তার হাসিকে করে তুলেছিল আরও অনন্য। আর সেই হাসি একদম মিষ্টি, নির্ভেজাল, মন থেকে আসা। এমন হাসি যেটা দেখে মনে হয় পৃথিবীর সব কষ্ট কিছুক্ষণের জন্য দূরে সরে যেতে পারে। চুলগুলো ছিল এলোমেলোভাবে বাঁধা, তবুও যেন প্রতিটা স্রোত বলে দিচ্ছে সে নিজেই নিজের মতো, নিজের ছন্দে চলা এক নরম ঝড়। হৃদ তাকিয়ে রইল। এই প্রথম কোনো মেয়েকে দেখে তার মনে হলো ও হাসছে। সেই হাসিতে হৃদ থমকে গেল। হৃদ তালুকদার সাধারণত মানুষকে খুব একটা খেয়াল করে না। তার মনটা থাকে নিজের জগতে, গম্ভীর, চিন্তাশীল, নিজের মতো। কিন্তু আজ
আজ কিছু যেন ভিন্ন। মেহেরিনকে দেখার সেই এক মুহূর্তেই তার ভেতরে নিরাবেগ দেয়ালটা যেন খানিকটা নড়ে উঠল। সে বুঝতেই পারল না কেন এতটা সময় ধরে তাকিয়ে আছে মেয়েটার দিকে। হয়তো সেই চোখের গভীরতা ওকে টেনে নিয়েছে, হয়তো সেই ছোট্ট কালো তিলটা যা হাসির ফাঁকে চমকে দিচ্ছে, অথবা হয়তো সেই হাসিটাই যেটা অনেকদিন পর ওর ভেতরের কঠিন চেহারাটাকে গলিয়ে দিচ্ছে। নিজেকে বকল সে, কি করছিস হৃদ, তুই এমন করিস না তো কখনো। কিন্তু মনে মনে একটা স্বীকারোক্তি ঠিকই ধরা দিল, এই মেয়েটা আলাদা, একদম অন্যরকম। এই প্রথম হৃদ এমন একটা কাজ করল যা জীবনে কোনো দিন করেনি। নিজের অজান্তেই মেহেরিনের একটা ছবি তুলে রাখল। তার বুকের ভেতরে যেন চুপচাপ একটা কিছু বীজ হয়ে পড়ল, একটা অজানা আকর্ষণ, একটা অদ্ভুত টান। সেই মুহূর্তে কিছু না বলে, কিছু না বুঝে হৃদ তালুকদার বুঝে গেল এই মেয়েটাকে সে মনে রাখবে যেভাবেই হোক। মেহেরিনকে দেখার পর থেকে হৃদের ভেতরে একটা অস্থিরতা শুরু হলো। সে জানত না মেয়েটার নাম, জানত না কোন বিভাগে পড়ে, এমনকি বন্ধু তালিকাও কেউ ছিল না যাকে জিজ্ঞেস করা যায়। তবে এই অনুভূতিটা ওর নিজের স্বভাবের সঙ্গে একদম মেলে না। হৃদ তালুকদার, যে ছেলেটা সাধারণত নতুন কারোর সঙ্গে সহজে মেশে না, অচেনাদের থেকে দূরত্ব বজায় রাখে, সে হঠাৎ করে কারোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য এতটা ব্যাকুল, এই প্রশ্নটা হৃদ নিজেকেই বুঝিয়ে উঠতে পারছিল না। তবুও মেহেরিনের সেই মায়াবী চোখ আর মিষ্টি হাসিটা ওকে যেন ঘুমের মধ্যেও ডেকে বেড়ায়। শেষমেশ হৃদ নিজের গো ধরে বসে গেল। না, আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে যেভাবেই হোক। কিন্তু সরাসরি গিয়ে কথা বলা তাকে হৃদের মানায়? সে তো এমন না। তাই সে পথ খুঁজে নিল, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। তার ক্লোজ সার্কেলের ওপর দায়িত্ব দিল। শান্ত মৌ সাথী রাকিব অনেক অবাক হয়েছিল। রাকিব তো বলেই ফেলেছিল, তুই কারো পেছনে লাগছিস, তাও আবার এমন করে। হৃদ একটু বিরক্ত হলেও মুখ গম্ভীর রেখেই বলল, জাস্ট বের করে দে মেয়েটাকে, আর যদি পারিস ওকে আমার কাছে আন, কিন্তু সাবধানে, অতিরিক্ত কিছু করবি না। শান্ত হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে ভাই, যেভাবেই হোক তোমার এই অচেনা রাজকন্যার সন্ধান এনে দেব। হৃদ মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। হয়তো মেহেরিন আবার হেঁটে যাবে এই পথে, আর তার ভেতরে জমে থাকা হাজার কথার প্রথমটা বলা হবে, তুমি কে। পুরো ব্যাপারটাই খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল হৃদ। তার মনে ছিল মেহেরিনের সাহসিকতাকে একটু ভেঙে দিয়ে তাকে তার কাছে নিয়ে আসবে। সে জানত মেহেরিনের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে, তবে হৃদ বিশ্বাস করেছিল নতুন পরিবেশে এসে মেহেরিন হয়তো একটু ভয়ের মুখোমুখি হবে এবং তার পরিকল্পনাটি সফল হবে। হৃদ নিশ্চিত ছিল যখন মেহেরিন ভয় পাবে সে তখন তার কাছে আসবে এবং তার সাহায্য চাইবে। সে ভাবছিল মেহেরিন যদি সাহসী হয়, কিন্তু কখনো তো ভয়ও পাবে। নতুন জায়গায় এসে এমন কিছু হবে যা তাকে ভীত করবে, তখন আমি তাকে বুঝিয়ে দেব এখানে কিভাবে টিকে থাকতে হয়, আর ওর সাথে কথা বলার সুযোগও পাব। তবে হৃদ যে মেহেরিনের সাহসের পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, সেটাই ছিল তার বড় ভুল। মেহেরিন পুরো ঘটনাটিকে অস্বাভাবিকভাবে সহজভাবে নিয়েছিল সেই দিন। সে জানত ভয় পেলে কোনো কিছু অর্জন করা যায় না। সে জানত যে সব পরিস্থিতিতেই নিজের সাহস ও আত্মবিশ্বাসের উপর ভরসা রাখতে হবে। শান্তরা যখন সাহসিকতা দেখে অবাক হয়ে গিয়েছিল, তখন হৃদ তার পরিকল্পনার ভুল বুঝতে পারে। মেহেরিন শুধু সাহসী নয়, সে অতিরিক্ত আত্মবিশ্বাসীও। এমন একটা মেয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকে। হৃদ নিজেকে একটু থামিয়ে চিন্তা করে, এটা আসলেই তার জন্য একটা শিক্ষা। তাকে বুঝতে হবে মেহেরিন সহজ বা অবলা নয়, এবং তার সাহসিকতাকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। এই পুরো পরিস্থিতি তার জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসলো। এতটাই আত্মবিশ্বাসী ছিল হৃদ যে সে বুঝতেই পারেনি মেহেরিন এমন এক মেয়ে যে ভয় পেলে তো দূরের কথা, কখনো নিজের আত্মবিশ্বাস হারায় না। যেন সে জানত র্যাগিং বা অন্য কোনো চ্যালেঞ্জ আসুক, তাকে তার নিজের পথেই চলতে হবে। সাহস এবং আত্মবিশ্বাস ছিল তার মূল শক্তি। তবে হৃদ যখন দেখতে পায় মেহেরিন একটুও ভয় পায়নি, বরং সে সবার সামনে দৃঢ় দাঁড়িয়েছিল তার নিজের সাহসিকতা নিয়ে, তখন হৃদ বুঝতে পারে তার পরিকল্পনা একদম ভুল ছিল। মেহেরিন কোনোভাবেই তার কাছে সাহায্য চাইতে আসবে না। সে নিজের পথে চলতে জানে এবং ভয়ের কোনো জায়গা নেই তার মধ্যে। মেহেরিন যখন সাহসিকতার সাথে সিনিয়রদের সামনে দাঁড়িয়েছিল, তখন হৃদ বুঝতে পারে মেহেরিনের সাহসিকতা ও আত্মবিশ্বাস তাকে ভীত বা দুর্বল করবে না, বরং তাকে আরও শক্তিশালী করবে। হৃদ এর মধ্যে তার নিজের ভাবনা পরিবর্তন করে। সে জানত মেহেরিন তার কাছে আসবে না, কারণ তার ভয়ের কোনো জায়গা নেই। কিন্তু যখন মেহেরিন ধীরে ধীরে এক পা করে হৃদের দিকে এগিয়ে আসছিল, হাতে লাল গোলাপ, মুখে দৃঢ়তা আর চোখে একরকম দুঃসাহসের দীপ্তি। প্রতিটি পদক্ষেপে তার চুলগুলো হালকা বাতাসে দুলছিল, মুখে এক প্রকার জেদি নরম হাসি, যেন ভয় নয় বরং নিজের আত্মবিশ্বাস নিয়ে সে সামনে বাড়ছে।
হৃদ দূর থেকে বইয়ের ফাঁক দিয়ে দেখছিল তাকে। প্রথমে তার চোখ ছিল কৌতূহল, তারপর ধীরে ধীরে রূপ নিচ্ছিল অজানা এক আলোড়নে। তার হৃদয় স্পন্দন যেন আচমকা বেড়ে যাচ্ছিল। প্রতিটি ধাপে মেহরিন যত এগোচ্ছিল, হৃদ তত গভীর কোনো অজানা অনুভূতির সাথে নিজেকে আবিষ্কার করছিল। মেহরিন যখন হৃদের সামনে এসে দাঁড়ায়, তখন সে কোনো দ্বিধা ছাড়াই ছন্দে ছন্দে বলে ওঠে। তার কণ্ঠে ছিল স্নিগ্ধতা, চোখে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস। তার প্রতিটি শব্দে যেন মিশেছিল কোমল এক সাহস আর অদ্ভুত মাধুর্য। হৃদ শুনেছিল ঠিকই, কিন্তু শব্দগুলো আর কানে যাচ্ছিল না। সে যেন হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। মেহরিনের সেই প্রেমময় ছন্দ আর সৌম্য মুখায়ব তাকে টেনে নিয়ে যাচ্ছিল অজানা এক অনুভবের দিকে, যেখানে কোনো র্যাগিং, কোনো ইগো, কোনো প্ল্যানিং নেই, শুধু এক নিষ্পাপ অপ্রত্যাশিত মোহ। তার হৃদয় ধীরে ধীরে নিঃশব্দে কবিতা হয়ে উঠেছিল, আর সে নিজেই হারিয়ে যাচ্ছিল মেহরিনের প্রতিটি উচ্চারণে। সে জানত না এই মেয়ে কে, কোথায় থেকে এলো, কিন্তু এতটুকু বুঝে গেল এই মেয়েটি তার সেই পরিচিত জগৎ নয়। এই মেয়েটি এক রহস্য, আর সেই রহস্যেই সে হারাতে চায়। সেই দিনের পর থেকে মেহরিন যেন হৃদের ভেতরে ঢুকে বসল। প্রথমে ছিল কৌতূহল, এই মেয়েটা কে, এত সাহস কোত্থেকে আসে। তারপর আস্তে আস্তে সেই কৌতূহল রূপ নিতে থাকলো আসক্তিতে, আর সেই আসক্তি প্রতিদিন একটু একটু করে গাঢ় হতে লাগল। হৃদ খেয়াল করল মেহরিন শুধু সাহসী নয়, ওর যুক্তিগুলোও ঠিক লক্ষ্যভেদী। তাকে কেউ কথা বলার সুযোগ দিলে সে শুধু বলে না, বোঝায়। হৃদ যার কথা শুনে কখনোই থামে না, সে নিজেই নিজেকে বারবার থামিয়ে দেয় মেহরিনের কথা শুনতে। মেহরিনের হাঁটায় ছন্দ ছিল, হাসিতে ছিল ছায়া, আর চোখে ছিল এমন এক দৃঢ়তা যা হৃদ আগে কোনো চোখে দেখেনি। হৃদ নিজেকে আর ঠিকভাবে চিনতে পারছিল না। রাহির বার্থডেতে প্রথম হৃদ মেহরিনকে শাড়ি পরা অবস্থায় দেখেছিল, আর হারিয়ে গিয়েছিল অজানা এক অনুভূতির জগতে। তারপর সেই নবীনবরণে মেহরিনকে দেখে হৃদ এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। সেই দিন ইচ্ছে করেই ওই মেয়েটিকে আসতে দেওয়া হয়নি, যার গান গাওয়ার কথা ছিল। হৃদ জানতে পেরেছিল মেহরিন অনেক সুন্দর গান গায়, আর সেই গান শোনার জন্যই এক নিখুঁত পরিকল্পনা ছিল। সেই দিন হৃদ মেহরিনের উদ্দেশ্যে গেয়েছিল সেই গান, আর মেহরিনের গান শুনে তো সেই দিন হৃদ আবারও প্রেমে পড়ে গিয়েছিল। আর তারপর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই দিন হৃদ দেখেছিল অন্য এক মেহরিনকে, যে শুধু কথা বা যুক্তিতে নয়, নিজের সম্মান রক্ষার্থে হাতও চালাতে পারে। যখন হৃদ জানতে পারে মেহরিনের গায়ে কেউ টাচ করেছে, খুব রাগ নিয়ে এসেছিল সেই ছেলেগুলোকে ধরতে, কিন্তু মেহরিনের সেই রূপ দেখে থমকে গিয়েছিল। হৃদ প্রতিদিন ক্ষণে ক্ষণে মেহরিনের প্রেমে পড়েছে। হৃদ মেহরিনকে ভালোবাসে, এই সত্যটা তার নিজের কাছেই ছিল একরকম স্বীকারোক্তি, কিন্তু মেহরিন যেন কখনো তা না জানে। এই চেষ্টাতেই সে নিজেকে গুটিয়ে রাখত। মেহরিন যখন ক্লাসের করিডোরে হাঁটত, হৃদ ঠিক তখনই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। মেহরিনের হাসির শব্দ যখন বাতাসে ভেসে আসত, হৃদের হৃদয়ে এক টুকরো কম্পন ছুঁয়ে যেত। তবুও সেই হাসির দিকে ফিরে তাকাত না। শান্তরা যতই ওর সাথে মিশত, কিন্তু হৃদ তেমন একটা আশেপাশে থাকত না। অন্য বন্ধুরা যখন বলতো, মেহরিন দেখতে পাচ্ছিস কেমন প্রাণবন্ত, হৃদ চোখে মুখে গাম্ভীর্যের মুখোশ পরে বলতো, আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু সত্যি হলো, মাথা ব্যথাটা শুধু ছিল মেহরিনকে নিয়েই। কখনো আড়াল থেকে দেখত, কখনো লাইব্রেরির কোনায় বসে দূর থেকে শুনত মেহরিনের কণ্ঠ, তার হাসি, তার তর্ক, সবকিছু। সে মেহরিনের খুব কাছেই ছিল, তবুও সবসময় একটু দূরে পালিয়ে যেত, শুধু এই ভয় থেকে যে মেহরিন যদি বুঝে ফেলে যে সে তাকে ভালোবাসে, তাহলে তো সেই নির্ভেজাল চোখের সামনে নিজেকে আর লুকাতে পারবে না সে। হৃদ চাইত না মেহরিন তাকে বুঝে ফেলুক। সে শুধু চেয়ে থাকতে চাইত, ভালোবাসতে চাইত নিঃশব্দে, আর অপেক্ষা করত সঠিক সময় আসার। হৃদ ভালোবাসে, ভীষণ গভীর আর নির্মল এক ভালোবাসা, কিন্তু সে জানত মেহরিন কেবল এক ক্রাশ বা পছন্দ বা আসক্তি নয়। সে এমন একজন যাকে সে চায় জীবনের প্রতিটি অধ্যায়ে পাশে রাখতে, সম্মান দিতে, আগলে রাখতে। তাই সে চেয়েছিল মেহরিনকে হালাল পথে পরিচয়ের এই অধ্যায় থেকে একদিন পৌঁছাতে, নামাজের পর আমিন বলা স্ত্রীর মতো আপন করে পেতে। সে বুঝে গিয়েছিল মেহরিন সাহসী, যুক্তিবাদী আর অদ্ভুত রকমের সুন্দর একজন মেয়ে। তাকে কোনো অস্পষ্ট বা লুকানো সম্পর্কের খাঁচায় রাখা অন্যায়। তাই তো সে দূরে থেকেছে, যাকে ভালোবাসার পরেও ছুঁয়ে দেখেনি, তাকে চেয়ে থেকেছে, কিন্তু কখনো দাবি করেনি। সে অপেক্ষা করেছে সেই দিনের, যেই দিন সে মেহরিনের চোখে চোখ রেখে বলতে পারবে, তোমাকে চাই আল্লাহর দেওয়া হালাল অধিকার নিয়ে। বর্তমান হাসপাতালের করিডোরের একপাশে বসেছিল হৃদ, চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ,
তবুও দৃষ্টিটা অপলক দরজার দিকে। শান্ত আর রাকিব ওর পাশেই বসে আছে। কিছুক্ষণ নীরব থাকার পর শান্ত হালকা গলায় বলে উঠল, দোস্ত, মেহেরিন এখন স্টেবল। ডাক্তার বলেছে ঝুঁকির কিছু নেই। তুই এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়। তোর কি নিজের খবর আছে? আয়না নিজেকে দেখেছিস? একদম ভেঙে পড়েছিস। হৃদ চোখ নামিয়ে আস্তে করে বলে, আমি ওকে একটু দেখতে চাই শান্ত। ওকে একটু দেখি, একটু কথা বলে তারপর। তখন সবাই গেল, তুই গেলি না কেন? আর এখন এভাবে বসে চিন্তা করছিস? দেখ, আমরা তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। তুই যদি একদমই ভেঙে যাস, ওর পাশে তখন কে থাকবে? রাকিব বলল, ভাই, ভালোবাসার মানে শুধু পাশে থাকা নয়, নিজেকে ঠিক রাখাও দরকার, যেন ওর জন্য সবসময় দাঁড়াতে পারিস। হৃদ কিছু বলে না, মুখটা আরও গম্ভীর হয়, কিন্তু চুপ করে উঠে দাঁড়ায়। দরজার দিকে তাকিয়ে সে বলে, ও খাবার খেয়ে ঘুমিয়ে যাক, তারপর ওকে এক নজর দেখে আমি বাড়ি চলে যাব। এইদিকে মেহরিনের কেবিনে তখনও চুমকি আর মেহরিন। চুমকি মেহরিনের মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলেছে, মামুনি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, এখন আমি আছি। চুমকি এক হাতে মেহরিনের হাত ধরে, অন্য হাতে ফোন ইনস্টল করছে। মেহরিন কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে। তার মুখে যেন কিছু অপ্রকাশিত চিন্তা জমেছিল। কিছু সময় পর সে আস্তে করে বলে, চুমকি, আমার ফোনটা একটু দে তো। চুমকি ফোন হাতে দিয়ে বলে, ফোন দিয়ে কী করবি? মেহরিন রেগে গিয়ে বলে, উফ, এত কথা না বলে দে তো। চুমকি মৃদু হাসে, তারপর ফোনটা এগিয়ে দেয়। মেহরিন ফোন হাতে নিয়ে দ্রুত কবি সাহেব লেখা ইনবক্স চেক করে। চোখে এক ধরনের আশা ছিল, কিন্তু যখন দেখল কোনো SMS আসেনি, তখন তার মনটা এক অদ্ভুত বিষাদে ভরে ওঠে। যেন কোনো আশা আর বাকি নেই, যেন কিছু একটা হারিয়ে গেছে। সে ফোনটা চুপচাপ রেখে দেয়, কিন্তু তার চোখে এক অদ্ভুত শূন্যতা। মেহরিন চুপচাপ ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছে। চোখের পেছনে লুকিয়ে থাকা ক্লান্তি আর হৃদয়ের গভীরে জমে থাকা একরাশ প্রশ্ন যেন ওকে আচ্ছন্ন করে রেখেছে। তার মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কবি সাহেব কি তবে আমাকে ভুলে গেলেন? এত কথা, এত ভালোবাসার ইশারা, সবই কি তাহলে মিথ্যে ছিল? এক ধরনের কষ্ট বুকের মাঝে চেপে বসে। সে চেষ্টা করেও তা সরাতে পারছে না। 2 ফোঁটা চোখের জল না চাইতেও চোখের কার্নিশ হয়ে পড়ল। আর এইদিকে চুপচাপ পাশে বসে থাকা চুমকি এক দৃষ্টিতে মেহরিনের মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবছে, মেহরিন তো কবি সাহেবের প্রতি কতটা আসক্ত, অথচ ও জানেই না হৃদ ভাই ওকে কতটা ভালোবাসে। যদি একদিন সত্যিটা জানতে পারে, তখন কি অবস্থা হবে ওর? হাসপাতালের নিস্তব্ধ বাতাসে দুজনের মনের ভাবনা যেন এক অদৃশ্য ভার হয়ে জমে আছে। কেউ কাউকে কিছুই বলছে না, তবুও নিঃশব্দে অনেক কিছু বলা হয়ে যাচ্ছে।